আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। সো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, একদম শেষ মুহূর্তে ফাইনাল রিভিশন একদম খুব সুন্দর মতো সকল সাবজেক্টের বিজ্ঞান বিষয়ে আমাদের হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পূর্ণাঙ্গ একটা ধারাবাহিক সুন্দর মতো রিভিশন করার জন্য আমরা এডুকেশনের পক্ষ থেকে কিন্তু তোমাদের জন্য একদম সম্পূর্ণ ফ্রি লাইভ ক্লাস নিয়ে যাচ্ছি। সো তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা ফিজিক্স ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি, তোমাদের মুন্না ভাইয়া। তো সবাই আমার কথা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। এবং আমি শুরুতে একটু সময় দিয়ে নেব যাতে করে আমরা সবাই একসঙ্গে যুক্ত হয়ে তারপর আজকে আমরা লাইভ ক্লাসটা করতে পারি। সো আজকে কিন্তু আমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়টা শেষ করব। আমরা কিন্তু ইতিমধ্যে কাজ শক্তি ক্ষমতার 2টা ক্লাস নিয়ে ফেলছি। আজকে হচ্ছে পর্ব 3 নাম্বার ক্লাস। এই ক্লাসের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমাদের এই কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের ক্লাস শেষ হয়ে যাবে আমাদের এমসিকিউ পার্টের। ঠিক আছে? সো আমরা শুরুতেই যেগুলো অধ্যায় থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে এইচএসসি পরীক্ষায় সেই অধ্যায়গুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেলতেছি। অর্থাৎ যেগুলো থেকে তোমরা সিকিউ বলো, এমসিকিউ বলো, সব থেকে বেশি অধ্যায় যে প্রশ্নগুলো আছে সেই অধ্যায়গুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেলতেছি। সো সবাই আলটিমেটলি কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমরা পরীক্ষার ঠিক আগেই তোমাদেরকে সম্পূর্ণ সিলেবাস শেষ করে দিব। আমাদের সকল সাবজেক্টের সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তারপরে হচ্ছে আমাদের বাংলা, ইংরেজি, আইসিটি সাপোর্টও তোমরা পাবা। সো সবাই একটু বলো যে ভাইয়া তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে কিনা। সো আমি একটু শুরুতেই সময় দিয়ে নিব যাতে করে আলটিমেটলি আমরা সবাই যুক্ত হওয়ার পর ক্লাসটা শুরু করে দিতে পারি। সো এই তো সবাই আস্তে আস্তে আমরা চলে আসতেছি। সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং আমি আলটিমেটলি আমাদের ক্লাসগুলো সকল গ্রুপে একটু শেয়ার করে দিচ্ছি, সকল গ্রুপে একটু শেয়ার করে দিচ্ছি। সবাই আপনারা খুব দ্রুত শেয়ার করেন। যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন আমাদের ক্লাসে তারা একটু কষ্ট করে সকল বন্ধুদের একটু মেনশন করে দেন এবং আপনারা আপনাদের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দেন। কারণ আপনারা এইচএসসি পরীক্ষার্থী, সামনে এইচএসসি পরীক্ষা দেবেন, আপনাদের সকল বন্ধু বান্ধবও কিন্তু এইচএসসি পরীক্ষা দিবে। শুধু একা একা প্লাস পাইলে হবে না, বন্ধুদের সবাই মিলে একটা ভালো রেজাল্ট করতে হবে ইনশাল্লাহ। নিজের এ প্লাস নিশ্চিত করার পাশাপাশি তোমাদের সকল বন্ধুদের সঙ্গে নিয়ে একসঙ্গে একটা ভালো রেজাল্ট তোমরা ইনশাল্লাহ করবে। তোমাদের এই সফলতার জার্নিতে আমরা এডুকেশনের ডেডিকেটেড সায়েন্স টিম আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য। তো সবাই একটু আমাকে বলো যে ভাইয়া সবকিছু ক্লিয়ারলি তোমরা শুনতে পাচ্ছ কিনা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমরা এখনই আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিব। সো আমি সকল গ্রুপে আমাদের হচ্ছে ক্লাসটা শেয়ার ডান। ওকে, ঠিক আছে। সো চলেন, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিব। সো আজকে আমরা কি করব ভাইয়া? আজকে মূলত আমরা করব হচ্ছে কাজ শক্তি ক্ষমতার একদম শেষ পর্ব, পর্ব 3 নাম্বার ক্লাসটা। ঠিক আছে? ইতিমধ্যে আমরা পর্ব 2টা ক্লাস কিন্তু নিয়ে ফেলছি। সো এই ক্লাসগুলো সাজানো গোছানো ভাবে খুব সুন্দর মতো আমাদের পেজে কিন্তু লাইভ শেষে রেকর্ডেড রয়েছে। তোমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে সকল ক্লাস পেয়ে যাবা। সো চলো আমরা আর বেশি সময় নষ্ট করব না, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। সো আমরা যদি সর্বপ্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা একটু আমরা সমাধান করার ট্রাই করব। ঠিক আছে? সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান। হ্যাঁ, হিমেল, তারপরে হচ্ছে সুমনা, অল ক্লিয়ার, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান এবং ইতিমধ্যে যারা যুক্ত হয়ে গিয়েছেন তারা একটু কষ্ট করে সকল বন্ধুদের শেয়ার করেন, মেনশন করেন, যাতে করে আমরা সবাই মিলে একটা বেস্ট ক্লাস উপহার দিতে পারি, আলটিমেটলি হচ্ছে তোমাদেরকে উপহার দিতে পারি। ঠিক আছে? সো দেখেন আমরা সর্বপ্রথম যে প্রশ্নটা রেখেছি সেই প্রশ্নটা একটু উত্তর দেওয়ার ট্রাই করেন। দেখি আমাদের উদ্দেশ্যে কি বলা আছে ভাইয়া। দেখো, স্প্রিংকে প্রসারিত করলে এর মধ্যে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়? এটা আলটিমেটলি আমাদের চট্টগ্রাম বোর্ডে কত সালে আসছিল? 23 সালে আসছিল। সো সবাই একটু চেষ্টা করেন দেখি ভাইয়া, সবাই একটু চেষ্টা করেন যে ভাইয়া এটা কিন্তু একদম থিওরি টাইপ একটা প্রশ্ন, যেহেতু ক্লাসটা শুরু করছি একদম শুরুতেই সহজ একটা প্রশ্ন দিয়েছি। আজকের ক্লাসে কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা ভার কেন্দ্রের সরণ নিয়ে কথাবার্তা বলবো। সেটা আমাদের হচ্ছে বিভব শক্তির রিলেটেড ম্যাথ সমাধান করতেও কাজে লাগবে এবং আমাদের কিন্তু কুয়ার ম্যাথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে সিকিউ আসে। সো আমরা এই ভার কেন্দ্রের সরণটা পূর্ণাঙ্গভাবে খুব সুন্দরভাবে শিখবো, যেটা আমাদের হচ্ছে কুয়ার ম্যাথেও কাজে লাগবে এবং আমাদের হচ্ছে বিভব শক্তি বা কৃত কাজ নির্ণয়ের ক্ষেত্রেও কাজে লাগবে। তারপরে আমরা আলটিমেটলি আরো বেশ কয়েকটা টপিক পড়বো। সো সবাই একটু এই প্রথম প্রশ্নটা থিওরি টাইপ প্রশ্ন একটু উত্তর করার ট্রাই করো, দেখি পারো কিনা। হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, তাসলিমা। ওকে, ঠিক আছে। সো আজকে ক্লাসের উপস্থিতি এরকম কেন রে? ক্লাসের উপস্থিতি এরকম কেন? তোমরা ঠিকঠাক শেয়ার করতেছো না নাকি মেনশন করতেছো না? দ্রুত একটু শেয়ার করেন, মেনশন করেন এবং সকল বন্ধুদের একটু আলটিমেটলি ক্লাসে ডেকে আনেন। ঠিক আছে?
তোমাদের জন্য কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতেই পুরো এইচএসসির আগ মুহূর্ত পর্যন্ত ক্লাস চালাবো। যদি তোমাদের পার্টিসিপেন্ট আস্তে আস্তে কমে যায়, ক্লাসের উপস্থিতি কমে যায়, তখন কিন্তু আমরা ক্লাস বন্ধ করে দিব, ঠিক আছে? আলটিমেটলি তোমাদের জন্য আমাদের এই পরিশ্রম করা, কিন্তু তোমরা যদি ভালো রেসপন্স না করো তখন কিন্তু আমরা ক্লাসগুলো অফ করতে বাধ্য হব। সো আলটিমেটলি সবাই নিজে ক্লাস করার পাশাপাশি সকল বন্ধুদেরকে মেনশন করবেন, শেয়ার করবেন, যাতে করে সবাই মিলে তোমরা ক্লাস করতে পারো। ওকে, সো দেখেন আমরা সর্বপ্রথম যে প্রশ্নটা পেয়েছিলাম সেই প্রশ্নটা এই তো সুমনা অলরেডি অ্যান্সার করে ফেলছো, পরশ পাথর অ্যান্সার করে ফেলছো। আর যারাই ক্লাস করতেছো না কেন, আমি কিন্তু হচ্ছে আমাদের মেইন যে পেজটা আছে আই এডুকেশন, সো আই এডুকেশন থেকে কমেন্ট করবো। সো সবাই আই এডুকেশন পেজ থেকে ক্লাস করা ট্রাই করবা, ঠিক আছে? সবাই আই এডুকেশন পেজ থেকে ক্লাস করবা। দেখো একদম আমি কিন্তু এই পেজটা থেকে আমি কমেন্ট করবো আই এডুকেশন, ঠিক আছে? সো সবাই এই আই এডুকেশনে এসে কমেন্ট করবা, তাহলে আমি তোমাদের কমেন্টগুলো সবার আগে দেখতে পারবো। ওকে, আচ্ছা ঠিক আছে। তো চলো আমরা সর্বপ্রথম যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা একটু দেখি, যে ভাইয়া স্প্রিংকে প্রসারিত করলে এর মধ্যে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়? একদম থিওরি টাইপ একটা প্রশ্ন। দেখো ধরো আমার একটা স্প্রিং আমাদের স্বাভাবিক অবস্থায় ছিল, এখন কি বলছে যে ভাই প্রসারিত। সো একটা স্প্রিং কে দুইটা কাজ করা যায়, একটা আমরা প্রসারিত করতে পারি, আবার হচ্ছে সংকোচনও করতে পারি। সো আলটিমেটলি দেখো আমরা একটা স্প্রিং কে এরকম যদি প্রসারিত করে ফেলি বা স্প্রিং কে আরো যদি সংকুচিত করে ফেলি, তাহলে আমাদের আমাদের শক্তিটা সঞ্চিত অবস্থায় থাকবে, ঠিক আছে? সংকোচন করলেও একই শক্তি সঞ্চিত অবস্থায় থাকবে, প্রসারণ করলেও একই শক্তি সঞ্চিত অবস্থায় থাকবে। সো তোমাদের কাছ থেকে আমি একটু উত্তর জানতে চাই, দেখি সবাই পারছো। এই তো এ নাম্বারটা, হ্যাঁ, বিভব শক্তি বা স্থিতি শক্তি। দেখো এইখানে একদম থিওরি টাইপ একটা প্রশ্ন। দেখো আলটিমেটলি প্রসারিত করলে, তার মানে দেখো একটা স্প্রিং কে আমার ধরো স্বাভাবিক অবস্থায় এটা আমি প্রসারণ করছি, তাই না? ধরো এখানে আলটিমেটলি কোনো কিছু দ্বারা এফ বলে টানছি, তো আমার এখানে কাজ হইছে। সো আমাদের স্প্রিং এর আমাদের যখন প্রসারণ করে ফেললাম, তখন কি অবশ্যই আমাদের কাজ করতে হয়েছে, একটা বল প্রয়োগ করতেছে। বল প্রয়োগ করে তো আমরা স্প্রিং কে কি সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছি, যেখানে আমাদের প্রসারণ হয়েছে। এই কাজটা মূলত কোন শক্তি থেকে হয়েছে? সো আলটিমেটলি আমাদের হচ্ছে বিভব শক্তি, বা এটাকে এইভাবে বলা যাইতে পারে স্থিতি শক্তি। বিভব শক্তি বা স্থিতি শক্তি, অপশনে তোমার দুইটাই থাকতে পারে, বিভব শক্তি বা স্থিতি শক্তি। একদম থিওরি টাইপ একটা প্রশ্ন। সো প্রসারণ বাদ দিয়ে যদি তোমাকে বলতো যে ভাইয়া সংকোচন, বাদ দিয়ে যদি সংকোচন বলতো, তবুও আমরা কি দাগাইতাম? তবুও আমরা বিভব শক্তি বা স্থিতি শক্তি দাগাইতাম। ভাইয়া? বিভব শক্তি বা স্থিতি শক্তি কিন্তু দাগাইতাম। ওকে, সো চলো একদম থিওরি টাইপ একটা প্রশ্ন। সো আমি প্রশ্নটা কোন প্যাটার্নে আসতে পারে আর ঘুরায় পেঁচায় কিভাবে আসতে পারে সবকিছুই তোমাদেরকে দেখাই দিলাম। সো আমরা নেক্সটে চলে যাব। সো নেক্সটে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট। দেখো তোমরা আমাদের এই সাজেশন ক্লাস তো করতেছো সম্পূর্ণ ফ্রিতে। সো এই সাজেশন ক্লাস শেষে কিন্তু আমরা আলটিমেটলি ক্লাসের দাগানো স্লাইডের পিডিএফটা তোমাদেরকে কিন্তু দিয়ে দেই, এবং আমরা যত ধরনের সাজেশন আছে সকল ধরনের সাজেশন কিন্তু আমরা ছোট ছোট ভিডিও আকারে তোমাদেরকে দিয়ে দিচ্ছি এবং পিডিএফ আকারে কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখন এই সাজেশন বা দাগানো স্লাইডের আলটিমেটলি পিডিএফ গুলো কই পাবা তুমি? সো পিডিএফ গুলো পেতে আমাদের কিন্তু তোমাদের জন্য একটা ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে। এখানে সকল ধরনের গুরুত্বপূর্ণ নোটিশ বলো, তারপরে পিডিএফ বলো, সকল কিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে? বা আমরা আপডেট করে থাকি। সো সবাই তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবা। যারা এখনো টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি তারা দেখবা কমেন্টে, পিন কমেন্টে তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, সেইখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারবা, ঠিক আছে? এবং তোমাদের এইচএসসি 25 ব্যাচের জন্য ডেডিকেটেড আমাদের একটা ফেসবুক গ্রুপ করা হয়েছে, সেখানেও যুক্ত হয়ে যাবা। তোমাদের পিন কমেন্টে লিংক দেওয়া আছে গ্রুপগুলোর, ঠিক আছে? সো দেখো আমরা পরবর্তী প্রশ্নটায় চলে যাব। পরবর্তী প্রশ্নটা দেখেন আমাদের হচ্ছে স্প্রিং রিলেটেড এই প্রশ্ন। সো আমরা একটু উত্তর করার ট্রাই করব। দেখো এখানে কি বলছে যে ভাইয়া 40 নিউটন বল কোন স্প্রিং কে টেনে 10 মিটার বৃদ্ধি করলো। তার মানে দেখো 40 নিউটন বল, কি ভাইয়া 40 নিউটন বল কোন স্প্রিং কে টেনে 10 মিটার বৃদ্ধি করছে। ওকে, ঠিক আছে। স্প্রিং কে আমাদের 500 সেন্টিমিটার প্রসারিত করলে, স্প্রিং কে আমাদের 500 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজের পরিমাণ কত? তার মানে দেখো আমাদের কি বলছে, কৃত কাজের পরিমাণ কত বের করতে বলছে। কৃত কাজের পরিমাণ কত সেটা কিন্তু আমাকে ভাইয়া কি করতে বলছে, বের করতে বলছে। তাহলে দেখেন স্প্রিং এর ক্ষেত্রে সঞ্চিত শক্তি, দেখেন স্প্রিং এর ক্ষেত্রে আমাদের সঞ্চিত শক্তি বা তোমাকে যদি বলে ভাই স্প্রিং এর ক্ষেত্রে কৃত কাজ কত, এটা ডাইরেক্ট একটাই সূত্র। তো কৃত কাজ বা সঞ্চিত শক্তি আমাদের কি জানি, আমাদের ডাব্লু অথবা এটাকে ইউ দ্বারাও প্রকাশ করা হয়, সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এখন দেখো ভাইয়া সূত্র মুখস্থ রাখতে হবে। সূত্র যদি তুমি না মুখস্থ রাখতে পারো তাহলে কিন্তু হবে না ভাইয়া। সো সূত্র কিন্তু মনে রাখতে হবে, সূত্র মুখস্থ রাখতে হবে। দেখো স্প্রিং এর সঞ্চিত শক্তি বা কৃত কাজ নির্ণয়ের সূত্রটা কি, যে ভাইয়া ডাব্লু বা ইউ,
ডাব্লিউ দ্বারা অনেক সময় প্রকাশ করা হয়, ইউ দ্বারা প্রকাশ করা হয়। সো আমাদের সঞ্চিত শক্তি ইউ দ্বারা প্রকাশ করা হয়, কৃত কাজ ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, হাফ কে এক্স স্কয়ার। এই কেটা কে ভাইয়া? কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। কেটা কি ভাইয়া? স্প্রিং ধ্রুবক। এটা নিয়ে আমরা বিগত ক্লাসে কিন্তু কথাবার্তা বলছিলাম। সো বিগত ক্লাসে ভাইয়া কথাবার্তা বলছিলাম। আর এটা কি যে ভাইয়া কতটুকু আমরা প্রসারণ করলাম, কতটুকু আমরা প্রসারণ করছি সেটা হচ্ছে এক্স দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে। সো এখন দেখেন আমাদের কৃত কাজ বের করতে বলছে, তার মানে আমরা কি কে এক্স স্কয়ার নিব। বাট এইখানে দেখো তো কোথাও স্প্রিং ধ্রুবকের মান দেওয়া আছে? কোথাও কিন্তু স্প্রিং ধ্রুবকের মান নাই। তার মানে তোমাকে কে এর মানটা বের করে নিতে হবে। কি করতে হবে ভাইয়া? কে এর মানটা, দেখো এখানে কে এর মান কিন্তু মিসিং। সো কে এর মানটা বের করতে হবে। দেখো আমরা কিন্তু সবাই জানি স্প্রিং ধ্রুবকের আলটিমেটলি সূত্র থেকে আমরা এফ ইকুয়াল টু কে এক্স বলতে পারবো। কি বলতে পারবো ভাইয়া? এফ ইকুয়াল টু কে এক্স বলতে পারবো। তার মানে দেখো আমাদের এখানে কিন্তু বল দেওয়া আছে, আমাদের এখানে কি দেওয়া আছে? এক্সও দেওয়া আছে, এক্সও দেওয়া আছে। তার মানে দেখেন একটা স্প্রিং কে আলটিমেটলি আমাদের বলের মান দেওয়া আছে, বৃদ্ধি করছে কতটুকু সেটাও দেওয়া আছে। তাহলে আমরা খুব ইজিলি ভাবে আমরা এখান থেকে আমরা স্প্রিং ধ্রুবকের মানটা বের করতে পারবো। তাহলে দেখেন স্প্রিং ধ্রুবকের যদি মান বের করি, তাহলে দেখো এখন কথা হচ্ছে, দেখো এইখানে একটা জিনিস খুব সুন্দর একটা লুকায়িত অবস্থায় আছে, যে জিনিসটা তোমরা অনেকেই ঝামেলা করো। সেটা দেখো এখানে এক্স এর মান দুইটা দেওয়া আছে, যে ভাই এখানেও একটা এক্স এর মান দেওয়া আছে, এখানেও একটা এক্স এর মান দেওয়া আছে। এখন কথা হচ্ছে আমি যদি এটাকে x1, এটাকে যদি আমি 1 বলি, এটাকে যদি আমি 2 বলি, তো সবাই আমাকে একটু বলতে পারবা যে ভাইয়া এখানে এখানে যে কে এর মান আমরা নির্ণয় করব, যে ভাই f ডিভাইডেড বাই x, এটা কোন x, 1 না 2? 1 না 2? সবাই একটু বলো দেখি। তোমরা এটা অনেকেই ভুল করো, তোমরা এটা কি ভাইয়া অনেকেই ভুল করো। সো সবাই একটু আমাকে বলা ট্রাই করো দেখি, সবাই এটা আমাকে একটু বলা ট্রাই করো যে ভাই এখানে আমরা স্প্রিং ধ্রুবকের যে স্প্রিং ধ্রুবকটা বের করব আমরা কে এর মানটা f ডিভাইডেড বাই x এই সূত্র দ্বারা, এখানে x এর মানটা কি 10 মিটার বসাবো নাকি 500 সেন্টিমিটার বসাবো? কোনটা? 10 মিটার নাকি 500 সেন্টিমিটার? 10 মিটার নাকি 500 সেন্টিমিটার? একটু বলো দেখি ভাইয়া, 10 মিটার নাকি 500 সেন্টিমিটার? 10 মিটার নাকি 500 সেন্টিমিটার? দেখো এইখানে দেখো আমাদের 40 নিউটন বল কোন স্প্রিং কে টেনে 10 মিটার বৃদ্ধি করছে, ঠিক আছে। এখন ওই স্প্রিংকেই কিন্তু 500 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজ কত, ঠিক আছে। তাহলে দেখো আমরা যখন কাজ বের করব তখন কিন্তু আমাদের এই এক্স এর মানটা, তখন কিন্তু আমাদের এক্স এর মানটা যতটুকু প্রসারণ করছি ততটুকুর জন্যই কাজ বের করব, তাই না? এইখানে কিন্তু আমাদের কি করব, আমরা x2 বসাবো। বাট এইখানে যখন আমরা স্প্রিং ধ্রুবকের মানটা বের করব তখন কিন্তু আমরা এখানে কি করব, x1 এর মানটা বসাই দিব। তার মানে k ইকুয়াল টু f এর মান কত ভাইয়া? 40, x এর মান কত ভাইয়া? x এর মান যদি আমরা আসি তাহলে 10। তাহলে দেখো শূন্য শূন্য কাটা, তার মানে আমাদের কত আসতেছে? 4 নিউটন মিটার ইনভার্স 1। এই স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবকের একক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বিগত ক্লাসে আমি বারবার করে দেখাইছিলাম, ঠিক আছে। আচ্ছা, সো এখন দেখো আমরা কিন্তু কে এর মান বের করে ফেলছি, যেটা আমাদের মিসিং ছিল ভাইয়া, যেটা আমাদের মিসিং ছিল সেটা বের করে ফেলছি। এখন তাহলে সঞ্চিত শক্তি খুব ইজি। সো W বা U ইকুয়াল টু, যেহেতু কৃত কাজ বের করতে বলছে তার মানে আমরা ডাব্লিউ দ্বারাই করি, তাহলে হাফ, দেখো কে এর মান কত পাইলাম আমরা? 4 বের করে নিছি। এখন এক্স এর মান, এখন ফিজিক্সে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাইয়া একক কনভার্সন, যে আমরা একক কনভার্ট করবে কি করব না। এটা কি আমরা মন চাইলো যে সেন্টিমিটারকে মিটার করে দিলাম বা মিটারকে সেন্টিমিটারে আনলাম, এটা কি মন চাইলে করব না। এটা একক কনভার্সন করব কি করব না সেটা তোমাকে কি দেখে নির্ধারণ করতে হবে? তোমার অপশনের এককগুলো দেখতে হবে। সো অপশনগুলো একটু দেখো ভাইয়া, অপশনে সবগুলাই জুল 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 জুল, সবগুলা জুল। তার মানে আমাকে এসআই এককে কনভার্ট করতে হবে। তার মানে অবশ্যই এখানে সেন্টিমিটার থেকে আমাকে কিসে আসতে হবে ভাইয়া? মিটারে আসতে হবে। সেন্টিমিটার থেকে মিটারে আসতে হবে। তাহলে সেন্টিমিটার থেকে যদি আমরা মিটারে আসি তাহলে আমাদের কি করতে হয়? 100 দ্বারা ভাগ করতে হয়, তাহলে আমরা মিটারে চলে আসবো। তাহলে ডাবল শূন্য কাটা, তার মানে এই 500 সেন্টিমিটার মানেই হচ্ছে আমাদের 5 মিটার। তাহলে দেখো ভাইয়া এখানে আমাদের এক্স স্কয়ার, তার মানে 5 এর উপরে স্কয়ার 25 আসবে। তাহলে দেখো এই যে 2 দুগুণ 4, তার মানে 2 আর 25 দুগুণ 50, তার মানে আমাদের 50 জুল। সো কোনটা রাইট অ্যান্সার হবে ভাইয়া? কোনটা রাইট অ্যান্সার হবে? এই তো ইতিমধ্যে তোমরা সবাই অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া ঘ নাম্বার ফ্যান্টাস্টিক ভাবে আমাদের ডি নাম্বারটা রাইট অ্যান্সার, অর্থাৎ আমাদের ডি নাম্বারটা 50 জুল, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। সবাই বুঝতে পারছি রে? দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই যে এক্স এর মান ধরাধরির ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় যে এক্স এর মানটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমরা কি করব, আমরা আলটিমেটলি স্প্রিং ধ্রুবক কে এর মান বের করার সময় ইউজ করব। আর কৃত কাজ যেহেতু বের করতে বলছে, অর্থাৎ যতটুকু প্রসারণ করব ততটুকুর জন্য কৃত কাজ বের করব, ঠিক আছে। সো আমরা লাস্ট ওয়ান কি, আমরা এই কৃত কাজের সময় যতটুকু প্রসারণ করছি ততটুকুই ধরবো। বুঝতে পারছি আমি? সবাই একটু বলেন দেখি বুঝতে পারছেন কিনা। ভাইয়া ফেসবুক গ্রুপে পিডিএফ দেওয়া হবে। ফেসবুক গ্রুপে নরমালি আমরা দেই না, টেলিগ্রাম গ্রুপে এক জায়গায় দিয়ে দেওয়া হয়। টেলিগ্রাম গ্রুপে সবাই যুক্ত হয়ে যাবা, এখানে সকল ধরনের পিডিএফ, সকল ধরনের অ্যানাউন্সমেন্ট টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়। এখন ফেসবুক গ্রুপ কেন? ফেসবুক গ্রুপটা হচ্ছে তোমাকে আলটিমেটলি ক্লাসগুলো শেয়ার করে দেওয়া হয় ওখানে, এবং সাজেশন ভিডিওগুলো শেয়ার করে দেওয়া হয়, ঠিক আছে। সো চলো ভাইয়া, তাহলে আমরা আলটিমেটলি পরবর্তীতে চলে যাবো। এই তো সবাই ডি নাম্বারে, আমি কিন্তু সবার কমেন্ট পড়বো, সো সবাই কমেন্টে উত্তর করবা। দেখো আলটিমেটলি
যত পারো আমার ক্লাসে ভুল করো, কোনো সমস্যা নাই কিন্তু ভাইয়া। সো আমি কেন এই কথা বলি, যাতে করে এই ভুলগুলো পরীক্ষার হলে রিপিট না হয়। তুমি যদি এখন আমার ক্লাসে ভুল করো, তাহলে কিন্তু আমি খুব সুন্দর মতো ওই বেসিক কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার করাই দিতে পারবো যে ভাইয়া এটা এইভাবে না এভাবে করতে হবে, তাহলে ওই জিনিসটা কিন্তু পরীক্ষার হলে আর ভুল হবে না। তো সবাই অবশ্যই অবশ্যই কি করবা, ক্লাসে কমেন্ট করবা। সবাই অবশ্যই অবশ্যই কি করবা, ক্লাসে কমেন্ট করবা, উত্তর করবা। ভুল হলে কোনো সমস্যা নাই, মুন্না ভাইয়া তো আসি তাই না, খুব সুন্দর মতো বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখো নেক্সটে এইটা খুবই 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 গুরুত্বপূর্ণ। যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়, প্রশ্ন স্ট্যান্ডার্ড হয় তাহলে এই প্রশ্নটা চলে আসতে পারে। সো আলটিমেটলি একটু মনোযোগ দিয়ে দেখেন। আমরা আগে প্রশ্নটা পড়ি যে ভাইয়া একটি 1.5 মিটার দীর্ঘ ও 2 কেজি ভরের একটি রডকে আনুভূমিক হতে উলম্ব অবস্থায় নিতে কাজের পরিমাণ কত? সো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এটা কোন কনসেপ্ট থেকে আসছে ভাইয়া? এটা কিন্তু আমাদের এই কনসেপ্টটা সমাধান করার জন্য তোমাকে কি করতে হবে, আমাদের ভর কেন্দ্রের সরণ, ভর কেন্দ্রে বা ভার কেন্দ্রের সরণ তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে। সো চলো এইটা সমাধান করার আগে আমি জানি তোমাদের এই যে তোমার হচ্ছে কোন রডকে তোমার উলম্ব অবস্থা থেকে খাড়া করলাম, এই টাইপের ম্যাথগুলো করতে তোমরা অনেক হিমশিম খেয়ে যাও, অনেক আলটিমেটলি বুঝতে অসুবিধা হয় যে ভাই ভার কেন্দ্রের সরণটা বা ভর কেন্দ্রের সরণটা আমরা বুঝি না। তো চলো আমি আগে কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার করা দিই। কি করবো ভাইয়া, কনসেপ্টটা ক্লিয়ার করাই দিই। সো চলো সর্বপ্রথম আমরা কি করবো ভাইয়া, ভর কেন্দ্রের সরণ বা ভার কেন্দ্রের সরণটা একটু কথাবার্তা বলবো। সো ভার কেন্দ্রের সরণ। সো চলো আমরা আগে তোমাকে কনসেপ্টটাই মূলত ক্লিয়ার করাই দেই, আগে তোমাকে কনসেপ্টটাই ক্লিয়ার করাই দেই। দেখো ভার কেন্দ্রের সরণ কোথায় কোথায় কাজে লাগবে, যে ভাইয়া আমাদের কৃত কাজ নির্ণয়, যেটা আমাদের ওই যে বিভব শক্তি বলতে পারে, ঠিক আছে। আচ্ছা তারপরে কোথায় লাগতে পারে ভাইয়া, তারপরে আমাদের কুয়ার ম্যাথ যখন সমাধান করব তখন লাগবে। সো এই দুই কনসেপ্টটা আমাদের এই ভার কেন্দ্রের সরণ কনসেপ্টটা লাগবে। সো সবার আগে আমরা কুয়াটা একটু পরে আসবো, কুয়াটা ক্লাসের একদম শেষের পার্টে পড়বো। সবার আগে আমরা এই যে কৃত কাজ বা বিভব শক্তি বের করতে বলবে। সো আলটিমেটলি এই কনসেপ্টটা নিয়ে কথাবার্তা বলবো, সেখানে ভার কেন্দ্র কিভাবে কাজ করে মূলত, ঠিক আছে। সো ভার কেন্দ্রেও আলটিমেটলি তো তোমাদেরকে একদম সামারি আকারে বুঝাই দেই। ভার কেন্দ্রের সরণ তোমাকে দুই ভাবে প্রশ্ন দিতে পারে, যে ভাইয়া এই যে রডের যে ম্যাথগুলান আছে, সেখানে তোমাকে একবার 1 নাম্বার কন্ডিশনে তোমাকে ব্যাসার্ধ দিয়ে বলতে পারে যে ভাইয়া তোমাকে প্রশ্নে ব্যাসার্ধ থাকবে, আর একবার ব্যাসার্ধ থাকবে না, শুধুমাত্র তোমার উচ্চতা দেওয়া থাকবে, শুধুমাত্র উচ্চতা। দেখো তুমি জাস্ট এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো ভাই। ধরো তুমি এই কনসেপ্টটা জীবনেও পড়ো নাই, তোমার কাছে খুব কঠিন লাগে, স্কিপ করে গেছো। আজকে আমি কথা দিচ্ছি, আমি এই কনসেপ্টটা বোঝানোর পরে সবাইকে জিজ্ঞেস করব, তোমরা দেখবা যে ইনশাআল্লাহ সবাই বলবা যে ভাই বুঝে গেছি, ঠিক আছে। সো এখানে কয়টা কনসেপ্ট আছে, দুইটা। একটা তোমাকে প্রশ্নে ব্যাসার্ধ দেওয়া থাকবে, আর একটা তোমাকে ব্যাসার্ধ থাকবে না, উচ্চতা দেওয়া থাকবে। তো সর্বপ্রথম আমরা টাইপ 1টা, যে ভাইয়া প্রশ্নে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, প্রশ্নে যদি ওই রডের ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে করব সেটা আমরা একটু দেখবো, ঠিক আছে। সেইটাও ভাইয়া আমরা একটু দেখবো। সো দেখেন আমাদের ধরেন এইটা একটা রড আছে, এটা একটা রড বা এটা একটা সিলিন্ডার, যাই বলো না কেন। সো এটা শোয়ানো অবস্থায় আছে, তারপরে এটাকে আমরা কি করব ভাইয়া, একদম খাড়া অবস্থায় নিয়ে যাবো। একদম কি অবস্থায় নিয়ে যাবো, খাড়া অবস্থায়। সো শোয়ানো থেকে কিসে কনভার্ট করলাম, খাড়াতে কনভার্ট করলাম, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ভাই যখন আমরা শোয়ানো ছিলাম তখন তো আলটিমেটলি শোয়ানো অবস্থায় ছিল, যখন আমি খাড়া করছি, তোমরা একটা কথা সবাই আলটিমেটলি, আমি কিন্তু বিগত ক্লাসগুলোতেই বলছি যে ভাইয়া তোমরা একটা সার্টেন উচ্চতায় কোনো একটা বস্তুকে যদি নিয়ে যাও বা বস্তুকে রেখে দাও, তাহলে সেইখানে কোন শক্তি সঞ্চিত অবস্থায় থাকবে, অবশ্যই বিভব শক্তি সঞ্চিত অবস্থায় থাকবে। তো এখানে কি উৎপন্ন হবে ভাইয়া, যখন মানে শোয়ানো থেকে খাড়াতে নিয়ে যাব, তখন অবশ্যই বিভব শক্তি সঞ্চিত অবস্থায় থাকবে। তো এই যে ভাইয়া আলটিমেটলি কতটুকু বিভব শক্তি থাকবে এখানে, যখন আলটিমেটলি আমরা এই যে এটাকে শোয়ানো অবস্থা থেকে খাড়া অবস্থায় নিয়ে যাইতে যতটুকু কাজ করছি, সেটাই ঠিক ততটুকু পরিমাণ আমাদের বিভব শক্তি আলটিমেটলি সঞ্চিত অবস্থায় থাকবে। তার মানে এখানে শোয়ানো অবস্থা থেকে আমরা খাড়া করতে আমাদের কাজ কতটুকু করতে হবে ভাইয়া, বা আলটিমেটলি বিভব শক্তি কত হবে, যে W=mgh, এটাই বিভব শক্তি বা কাজ নির্ণয়ের সূত্র। বাট এই এইচটা কি ভাইয়া, প্রকৃত এইচ না, এটা হচ্ছে এইচ বার। এই এইচ বারটা কি, এটাই হচ্ছে ভার কেন্দ্রের সরণ বা ভর কেন্দ্রের সরণ, ভার কেন্দ্রের সরণ। এটাই কিন্তু ভাইয়া আমাদের কি, ভার কেন্দ্রের সরণ। এটাই কিন্তু আমাদের কি ভাইয়া, ভার কেন্দ্রের সরণ। এটা কিন্তু প্রকৃত এইচ না, যে ভাই আমাদের হচ্ছে এই যে রডের দৈর্ঘ্যটা দেওয়া আছে বা উচ্চতা দেওয়া আছে এতটুকু, এইটা কিন্তু প্রকৃত না, এটা কিন্তু ভার কেন্দ্রের সরণ। কেন, দেখো ভার কেন্দ্রের সরণটা কনসেপ্টটা কি আমি তোমাকে একটু বুঝাই। দেখো আমরা ভার কেন্দ্র মানে কি ভাই, ভার কেন্দ্র এমন একটা পয়েন্ট, কোন বস্তুর ভার কেন্দ্র কোথায় থাকে, একদম ঠিক এমন একটা পয়েন্ট যেটা ভার কেন্দ্র, সেটা হচ্ছে সকল ভর যেখানে কেন্দ্রভূত থাকে, একদম মিডল পয়েন্টে থাকবে। ধরো আমরা যখন বস্তুটা শোয়ানো অবস্থায় ছিল, তখন একদম ঠিক এই যে মিডল পয়েন্টে, দেখো আমি হলুদ দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের ভার কেন্দ্র। সকল বস্তুর ভরটা আলটিমেটলি এখানে কেন্দ্রভূত অবস্থা থাকবে। তার মানে দেখো ভার কেন্দ্র কোথায় পাচ্ছি আমরা, এই যে এখানে পাচ্ছি। সো আমি ডট ডট দিলাম। এখন যখন শোয়ানো অবস্থা থেকে আমি খাড়া অবস্থায় নিয়ে গেছি, তখন ভার কেন্দ্রটা দেখো তো এখানে ছিল, তখন ভার কেন্দ্রটা ঠিক এই পর্যায়ে চলে আসলো না, আমার ভার কেন্দ্রটা ঠিক এই পর্যায়ে চলে আসলো না ভাইয়া।
তাহলে দেখো আমার এই যে কতটুকু ভারকেন্দ্রের সরণ হলো এতটুকু, তাহলে দেখো এই যে এতটুকুর পরিমাণ কি, এতটুকুর পরিমাণ এটা কি ব্যাসার্ধ না ভাই? এটা সিলিন্ডার বা রডের আলটিমেটলি সিলিন্ডার যদি ধরি তাহলে সিলিন্ডারের ব্যাসার্ধ কতটুকু? এতটুকু না? তাহলে সিলিন্ডারের ব্যাসার্ধ আমরা এতটুকু পাইলাম। তাহলে দেখো আলটিমেটলি আমাদের এই যে এই পুরো সিলিন্ডারের যদি উচ্চতা যদি ভাইয়া এইচ হয়, তাহলে ভারকেন্দ্রের সরণ কোথা থেকে কোথা হইলো? যদি আমি একটু কালারটা চেঞ্জ করি, দেখো ভারকেন্দ্রের সরণ কোথা থেকে কোথা হইলো, যে ভাইয়া আগে ছিল এইখানে, এখানে গেছে এখানে, তাহলে এতটুকু হচ্ছে আমাদের কি ভারকেন্দ্রের সরণ হলো। তাহলে দেখো আমাদের এই যে ঠিক এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারবো? পুরোটা যদি এইচ হয় তাহলে এটাকে আমরা h/2 বলতে পারবো না? এটাকে আমরা অবশ্যই h/2 বলতে পারবো, একদম ডিরেক্ট মিডল পয়েন্টে, ঠিক আছে? আর এতটুকু অংশ এই যে নিচের অংশটা কি ভাইয়া? নিচের অংশটা হচ্ছে ব্যাসার্ধ, ওই সিলিন্ডারের ব্যাসার্ধ। ওকে, তাহলে আমার সরণ এই যে এক্স, এই এতটুকু তো আমার বের করতে হবে। ভারকেন্দ্র এই পয়েন্ট থেকে এই পয়েন্টে উঠে গেছে, ভারকেন্দ্রের সরণটা আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি ভারকেন্দ্রের সরণ বের করতে যাই, তাহলে দেখো এই পুরোটাই কি ভাই? h/2। তাহলে এই পুরোটাই হচ্ছে h/2। তার মধ্য থেকে তো এই যে আমাকে এই যে ভূমি থেকে অর্থাৎ এই যে এতটুকু অংশ বাদ দিতে হবে, তাই না? এই আর পরিমাণ দূরত্ব বাদ দিতে হবে, কারণ ভারকেন্দ্র তো এখানে ছিল, এখান থেকে এখানে উঠছে, তার মানে এই যে নিচের টুকু বাদ দিতে হবে। তার মানে x h/2 মাইনাস r, এটাই হচ্ছে আমাদের x, অর্থাৎ x বা h বার ভারকেন্দ্রের সরণ আমরা এখান থেকে এইভাবে খুব সুন্দর মতো বের করে নিতে পারবো, যদি আমাদের ব্যাসার্ধ দেওয়া থাকে। যদি আমাদের কি ভাইয়া ব্যাসার্ধ দেওয়া থাকে। তো সবাই একটু বলো তো দেখি, বুঝলাম এই ভারকেন্দ্রের সরণটা? বুঝছি। আমি কিন্তু একদম ভেঙে ভেঙে ধরে ধরে বুঝাইলাম, ভেঙে ভেঙে ভাইয়া ধরে ধরে বুঝাইছি, ভেঙে ভেঙে একদম ধরে ধরে বুঝাইছি। সবাই একটু বলো তো দেখি ভাইয়া, সবাই একটু বলো যে ভাইয়া এইখানে এই যে শোয়ানো সিলিন্ডার বা রড যাই বলুক না কেন, শোয়ানো থেকে যদি দাঁড় করাই তাহলে আমাদের যে আমাদের কৃত কাজ বের করতে বলে সেটা W = mgh। এই জিটা কিন্তু এইচটা কিন্তু আমাদের কি প্রকৃত এইচ না, এটা হচ্ছে ভারকেন্দ্রের সরণ। ভারকেন্দ্রের সরণ কেমনে বের করে নিব? আমরা খুব সুন্দর মতো বেসিক কনসেপ্টটা পড়লাম। তো সবাই একটু বলো দেখি ভাইয়া, এটা কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার ভাই? এটা কি ক্লিয়ার ভাইয়া? আবার একটু বুঝান। দেখো আবার একটু রিকল করে দিচ্ছি। দেখো ভাই আলটিমেটলি যখন আমরা শোয়ানো অবস্থায় ছিল তখন বস্তুটার ভারকেন্দ্র ঠিক মিডল পয়েন্টে। তাহলে দেখো এই পুরোটা কি ভাই? এই পুরোটা কি? এই পুরোটা একদম পুরো সিলিন্ডারের ব্যাস না ভাই? তাহলে ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ, তার মানে এই এতটুকু অর্ধেকটা কি? এই এতটুকু অর্ধেকটা কি ভাই? ব্যাসার্ধ। তার মানে এই এতটুকু অংশ ব্যাসার্ধ পাইলাম। যখন এই সিলিন্ডারকে শোয়ানো থেকে খাড়া অবস্থায় নিয়ে গেলাম, ঠিক আমাদের ভরকেন্দ্রটা উঠে এই পর্যায়ে চলে আসলো না, ঠিক মাঝ পর্যায়ে। তাহলে দেখো তাহলে আমাদের পুরোটার আমাদের হচ্ছে উচ্চতা যদি এইচ হয়, তাহলে মিডল পয়েন্ট এই এতটুকু মিডল পয়েন্ট তাহলে কি হবে? h/2। তাহলে দেখো ভরকেন্দ্রের সরণ, তার মানে আমার ভরকেন্দ্র ছিল আগে এইখানে, এইখান থেকে উঠাই নিয়ে গেলাম এইখানে, ভরকেন্দ্রের সরণ এতটুকু হইছে। তাহলে x পরিমাণ যদি হয় আমাদের ভরকেন্দ্রের সরণ, তাহলে x বা h বার এটাকে কিভাবে বের করব? তাহলে এই পুরোটা কি ভাই? পুরো অর্ধেক, এই সিলিন্ডারের অর্ধেক h/2। তাহলে আমার এতটুকু তো বাদ দিতে হবে, কারণ ভরকেন্দ্রের সরণ তো এইখান থেকে এখানে নিচ থেকে, একদম নিচ থেকে তো তুলি নাই আমরা, এই মিডল থেকে এই মিডলে আনছি। তাহলে নিচের অংশটা বাদ দিতে হবে, এই জন্য আমরা নিচের অংশটা বাদ দিয়ে দিলাম। তো এটা আমরা ভারকেন্দ্রটার সরণটা বের করে নিলাম। এখন বুঝছো ভাই? এই তো সবার ক্লিয়ার। যদি আমি দেখি যে ভাইয়া কার কার আলটিমেটলি, হ্যাঁ পরস্পর আবার বুঝাই দিছি, সমস্যা নাই। তারপরে মিল্লাত, তারপরে মুনতাহা, তারপরে হচ্ছে নীরবতা ছায়া, তারপরে হচ্ছে নোভা, সবাই বলছো যে ভাইয়া হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, এটা তোমার সিকিউতেও কাজে লাগবে, এমসিকিউতেও কাজে লাগবে, কারণ এই দুইটা ম্যাথ সিকিউ এমসিকিউ বোথ দুইটাতেই আসে। এই কনসেপ্টটা সিকিউ এমসিকিউ দুইটাতেই আসে। এই কনসেপ্টটা কি ভাইয়া? সিকিউ এমসিকিউ সব জায়গাতেই আসে। তো অবশ্যই অবশ্যই বুঝতে হবে। তো এখন দেখো 2 নাম্বার কনসেপ্টটা যদি তোমাকে পড়াই, 2 নাম্বার কনসেপ্ট অনেক সহজ, এটা বুঝলে 2 নাম্বারটা একদম পানি। যে ভাই আর যদি ব্যাসার্ধ দেওয়া না থাকে, যে ভাই এখানে ধরো ব্যাসার্ধ নাই, এখানে ধরো আমাদের প্রশ্নে ব্যাসার্ধ নাই, খালি উচ্চতা দেওয়া আছে। তো এখানে যদি খালি উচ্চতা দেওয়া থাকে কি ভাইয়া? যদি ব্যাসার্ধ না থাকে, ব্যাসার্ধ প্রশ্নে যদি ব্যাসার্ধ না থেকে প্রশ্নে যদি ব্যাসার্ধ না থেকে শুধু উচ্চতা থাকে, শুধু উচ্চতা থাকলে তাহলে কি করব? শুধু উচ্চতা। যেমন আমি তোমাকে একটু চিত্র অঙ্কন করে দেই। তাহলে দেখো ধরো এটা আমার একটা সিলিন্ডার বা রড যাই বলো না কেন, তো এটা দেওয়া আছে, এখান থেকে আমি শোয়ানো থেকে খাড়া অবস্থায় নিয়ে গেলাম। তো আমাদের শুধু প্রশ্নে কি দেওয়া আছে? এইচ এর মান দেওয়া আছে। তখন আমরা ভারকেন্দ্রের সরণ কিভাবে বের করব? তখন এক্স বা এইচ বার এই মানটা বের করব। শুধুমাত্র দেখো এখানে তো আলটিমেটলি কারে বাদ দিতাম? যে ভাই এই যে নিচে ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে ব্যাসার্ধকে বাদ দিছি, বাট আমাদের এখানে ব্যাসার্ধ নাই, আমাদের এখানে কি ব্যাসার্ধ নাই, তার মানে এইচ বার ইকুয়াল টু শুধু হবে এখানে h/2। সো কখন h/2 মাইনাস r আর কখন h/2? সবাই বুঝতে পারছো? খুবই সিম্পল ভাই, জাস্ট খালি এতটুকু মনে রাখবা। দেখো তোমাকে যদি প্রশ্নে ব্যাসার্ধ এবং উচ্চতা দুইটাই দেওয়া থাকে তাহলে ভারকেন্দ্রের সরণ h বার ইকুয়াল টু আমাদের h/2 মাইনাস r। আর যদি আমাদের শুধু উচ্চতা দেওয়া থাকে, ব্যাসার্ধ যদি না দেওয়া থাকে, তাহলে আমার ভারকেন্দ্রের সরণ h/2 শুধুমাত্র। সবার কি ক্লিয়ার রে? যদি আলটিমেটলি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, এখন তোমরা নিজেরাই উত্তর করতে পারবা। তো সবাই একটু বলো দেখি ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা, সবাই একটু বলো দেখি ক্লিয়ার কিনা, সবাই দ্রুত দ্রুত
যতটুকু বুঝাইলাম এতটুকু কি ক্লিয়ার বাবারা? সবাই একটু বলো এই কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে এখন চলো, এই এখন কেউ দাগানো আলটিমেটলি নোট করার দরকার নাই, আমি পুরো ক্লাসের দাগানো স্লাইডটা দিয়ে দিব ভাইয়া, পুরো ক্লাসের দাগানো স্লাইডটা দিয়ে দিব। দেখো এইখান থেকে দুইটা কনসেপ্ট থেকে মূলত এই যে কৃত কাজ বের করতে বলে, একবার ব্যাসার্ধ থাকবে, ব্যাসার্ধ উচ্চতা দুইটাই থাকবে, আর একবার শুধুমাত্র উচ্চতা থাকবে। এখানে ব্যাসার্ধ এবং উচ্চতা দুইটাই থাকবে কনসেপ্টে, প্রথম কনসেপ্টে ব্যাসার্ধ উচ্চতা দুইটা থাকবে, ব্যাসার্ধ প্লাস উচ্চতা দুইটাই থাকবে, আর নিচে পরের কনসেপ্টটাতে 2 নাম্বার কনসেপ্টটাতে শুধুমাত্র ব্যাসার্ধ থাকবে, উচ্চতা আমাদের শুধুমাত্র উচ্চতা থাকবে, ব্যাসার্ধ থাকবে না। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার, ওকে। সো এখন চলেন আমাদের যে ম্যাথটা ছিল এখন দেখি সমাধান করতে পারো কিনা। দেখো আমরা এই টাইপের ম্যাথ দেখা মাত্রই দেখবো যে ভাই ব্যাসার্ধ আছে কি নাই। যদি ব্যাসার্ধ থাকে তাহলে একরকম ভাবে, ব্যাসার্ধ না থাকলে একরকম ভাবে। তাহলে আমরা প্রশ্নটা পড়ি যে ভাই এত মিটার দীর্ঘ এবং এত ভরের, তার মানে এটা হচ্ছে এইচ এর আমাদের হচ্ছে দীর্ঘ মানে একদম উচ্চতার মানটা, এটা হচ্ছে ভরের মান এম এর মান, আনুভূমিক হতে উলম্ব অবস্থায় নিতে। তার মানে আনুভূমিক হতে যে ভাই এই যে দেখো আমরা শোয়ানো অবস্থায় ছিল, এখন আমরা উলম্ব অবস্থায় নিব। তাহলে আমাদের ভারকেন্দ্রের সরণ এইখান থেকে এইখানে। এখন এগুলান কি পরীক্ষার হলে কি চিত্র একে একে করবা না, কনসেপ্ট বোঝানোর ক্ষেত্রে তো চিত্র আঁকাইছি, তোমাকে ডিরেক্ট মুখস্থ অ্যান্সার বসাইতে, মনে করো সূত্র বসাইতে হবে যে ভাই এইচ বারের মান h/2 - r অথবা h/2, কখন কোথায় কি বসাইতে হবে এটা কিন্তু আমি আগেই ক্লিয়ার করাই দিছি। সো দেখো এখানে কোথাও আমাদের ব্যাসার্ধ দেওয়া নাই, তাহলে আমরা কি কৃত কাজ যে ভাই এখানে যেহেতু আমরা একদম সার্টেন খাড়া করছি, তারা এখানে অবশ্যই সঞ্চিত অবস্থায় বিভব শক্তি কাজ করবে, ওই বিভব শক্তিটাই আমাদের কৃত কাজের সমান। তাহলে W = কি ভাই mgh বার, এটা কিন্তু প্রকৃত এইচ না, ভারকেন্দ্রের সরণ। তাহলে m এর মান কত ভাইয়া 2 কেজি, আর এখানে 9.8, আর g এর মান এইচ এর মান কত ভাই? এইচ এর মান দেখো আলটিমেটলি আমাদের যেহেতু কি নাই ব্যাসার্ধ নাই, তার মানে এইচ এর মান হবে h/2, এইচ বারের মান h/2। তাহলে এইচ বার কত আমাদের? এইচ এর মান কত 1.5 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে বসাই দাও যে ভাইয়া 1.5 ডিভাইডেড বাই 2, এটাকে পুরোটাই গুণ করো, আমাদের অ্যানসার চলে আসবে। সো সবাই একটু উত্তর করো দেখি ভাইয়া, সবাই একটু উত্তর করো, সবাই একটু উত্তর করেন দেখি, সবাই দ্রুত একটু উত্তর করেন। দেখেন এখানে 1.5 ডিভাইড বাই 2 যদি ভাগ করো তাহলে 0.75 আসবে, আর পুরোটাকেই যদি আলটিমেটলি হচ্ছে গুণ করো তাহলে আমাদের 14 সামথিং আসবে, 14.7 বা 14 সামথিং জুল চলে আসবে। সো দেখেন তো 14 কোথায় আছে অ্যাপ্রক্সিমেটলি, তার মানে আমাদের হচ্ছে খ নাম্বারটা রাইট অ্যানসার। দেখছো অনেকেই তোমাদের এইটাতে ঝামেলা হইতো না, অনেকের তোমাদের এই প্রশ্নটাতে ঝামেলা হইতো না। আমি দেখো তো ক্লিয়ার করতে পারছি কি? সবাই একটু বলো দেখি, এই ভারকেন্দ্রের সরণ তোমাদের কি আলটিমেটলি ক্লিয়ার করতে পারছি? সবাই একটু বলো। আরে জোস, এই তো সুমনা সবার আগে অ্যানসার করছো, তারপরে পরি অ্যানসার করছো যে ভাইয়া বি নাম্বার, সাবাস ধন্যবাদ। তারপরে স্নেহা অ্যানসার করছো, জোস, এই তো সবাইকেই ধন্যবাদ। হ্যাঁ প্রমি অ্যানসার করছো, এই তো সবাই পারতেছো পরস্পর। দেখছো আরে জোস, একজনও ভুল করো নাই, দেখছো কঠিন লাগতেছে। দেখো এরকম ভাবেই আমি কিন্তু সকল কঠিন কনসেপ্ট তোমাদেরকে একদম গুলাই খাওয়াই দিব ইনশাআল্লাহ। তোমাদের সিকিউ এমসিকিউ নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। মুন্না ভাইয়া আসি পদার্থবিজ্ঞানে একদম নিজ দায়িত্বে সবকিছু শেষ করাই দিব ইনশাআল্লাহ। ওকে, সো এখন চলো আমরা বেশি সময় নিব না, পরবর্তীতে যাই। পরবর্তী প্রশ্নটা দেখো, পরবর্তী প্রশ্নটা যাওয়ার আগে দেখো এই প্রশ্নটা আমরা সমাধান করি, কারণ এই প্রশ্নটা একই কনসেপ্টের। দেখো এখানে কি বলছে যে ভাই একটা কাঠের ব্লকের দৈর্ঘ্য আমাদের কি বলা আছে ভাইয়া, যে আমাদের হচ্ছে 0.24 মিটার। দেখো এই প্রশ্নটা কিন্তু একটু বড়, মনোযোগ দাও সবাই, সবাই মনোযোগ দাও। দেখো এখানে কি বলছে, একটা কাঠের ব্লকের দৈর্ঘ্য আমাদের কত ভাই? একটা কাঠের ব্লকের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 0.24 মিটার। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে আমাদের 0.12 মিটার। উচ্চতা কত ভাই? উচ্চতা হচ্ছে আমাদের 0.06 মিটার। এটার আবার ভরও দেওয়া আছে, অনেকগুলো ইনফরমেশন, 2 কেজি দেওয়া আছে। তাহলে দেখো কাঠের ব্লকের দৈর্ঘ্যকে আনুভূমিক অবস্থা হতে উলম্ব অবস্থায়, তার মানে যে শোয়ানো ছিল দাঁড় করাইছে, উলম্ব অবস্থায় রাখতে কি পরিমাণ কাজ করতে হবে? ঠিক আছে, ওই যে কাজ মানে কি, ঠিক একই সূত্র যে ভাই W = mgh বার, কারণ এই এইচ বারটা কি আমাদের অবশ্যই প্রকৃত এইচ না, এটা হচ্ছে ভরকেন্দ্রের সরণ বা ভরকেন্দ্রের সরণ। ওকে, বুঝতে পারছেন ভাইয়ারা? এখন এটা একটু সমাধান করেন দেখি। দেখো আমি একটু চিত্র অঙ্কন করি। দেখো এখানে আলটিমেটলি ধরেন আমাদের এই যে এটাকে এইভাবে আট করে নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এই যে কাঠের ব্লকটা, এটা কি ভাইয়া? কাঠের ব্লক। এটার আমাদের উচ্চতা কতটুকু? এই যে উচ্চতা হচ্ছে 0.6, তার মানে এই যে এটা হচ্ছে আমাদের কত ভাই? 0.06 মিটার। ওকে, আচ্ছা এখন শোয়ানো অবস্থায় ছিল, তাহলে আমি খাড়া করছি। আচ্ছা খাড়া করলাম, খাড়া অবস্থা। দেখো খাড়া অবস্থায় কি বলছে যে ভাই এটার দৈর্ঘ্য কতটুকু? এই ইন টোটাল দৈর্ঘ্য, তার মানে এইচ এর মানটা কত? 0.24 মিটার। এখন তোমরা আমাকে কেউ বলতে পারবা যে ভাই এটার কাঠের ব্লকের আমাদের হচ্ছে ব্যাসার্ধ কত? তোমরা একটু বলতে পারবা কাঠের ব্লকের ব্যাসার্ধটা কত? সবাই একটু দেখি মাথা খাটাও দেখি ভাইয়া, সবাই একটু মাথা খাটাও দেখি যে ভাইয়া কাঠের ব্লকের ব্যাসার্ধ কত? এই চিত্রটা দেখে বুঝো।
চিত্রটা দেখে বুঝো। দেখো আমাদের এই পুরো উচ্চতা, কাঠের ব্লকের উচ্চতা কত দেওয়া আছে? 0.0 আমাদের 6 মিটার। এটা কিন্তু ভাই ব্যাস, কারণ এটা পুরাটার মান দেওয়া আছে। দেখো এই যে পুরাটা কি প্রকাশ করে? ব্যাসার্ধর, আর ব্যাস কি? ব্যাসার্ধর অর্ধেক। আমাদের হচ্ছে ব্যাসটা হচ্ছে কি? ব্যাসের অর্ধেকটাই হচ্ছে ব্যাসার্ধ, তার মানে পুরোটাই যেহেতু আছে তার মানে এটা হচ্ছে ব্যাসের মান। যদি আমি ব্যাসার্ধ বের করতে যাই, এটার যদি ভাই ব্যাসার্ধ, তার মানে ভর কেন্দ্র যদি আমরা এটা থেকে এখানে কনভার্ট হয়ে গেছে ভাই, তাহলে অবশ্যই আমাকে ব্যাসার্ধটা বের করে নিতে হবে, তাই না? তাহলে দেখো ভাই ব্যাসার্ধ, তাহলে আমার এতটুকু মান লাগবে, এই অর্ধেকটার মান। এই অর্ধেকটা কই পাবো? এই যে পুরাটা থেকে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দেই, তাহলে তো আমাদের অর্ধেক মানটা চলে আসবে। তার মানে দেখো এটার ব্যাসার্ধর মান, এই আর এর মানটা এটাকে 2 দ্বারা ভাগ করলেই হবে, কারণ এটা পুরাটার মান। তার মানে ব্যাসের সঙ্গে তুলনা করলাম, ব্যাসের অর্ধেকটাই হচ্ছে ব্যাসার্ধ। তার মানে আমাদের কত? 0.03 মিটার। এটা পাইলাম আমরা কি? ব্যাসার্ধ। এটা পাইলাম আমরা ব্যাসার্ধ। তার মানে আর এর মানটা কত পাইলাম? 0.03। দেখো এইটাতে কিন্তু ভাইয়া আর আছে এবং এইচও আছে, আরও আছে। তাহলে আমাদের ভারকেন্দ্রের স্মরণে আমরা একটু আগে মুন্না ভাইয়া তোমাদেরকে কি বললাম? এইচ বার ইকুয়াল টু h/2 মাইনাস আর। এইভাবে তোমাকে তোমার কি ভারকেন্দ্রের স্মরণের মানটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? সো তাহলে চলো আমরা এইচ এর মান বসাই দাও। এইচ এর মান কত ভাই? 0.24 ডিভাইডেড বাই 2, আর এখানে মাইনাস আর এর মান কত ভাই? আর এর মান হচ্ছে 0.03। এটাকে ক্যালকুলেট করো দেখি ভাই কত আসে। সবাই একটু দ্রুত ক্যালকুলেট করো, আমিও একটু ক্যালকুলেট করে নেই, তোমরাও একটু দ্রুত ক্যালকুলেট করো। দেখো 0.24 ডিভাইডেড বাই 2 মাইনাস 0.03। দেখো 0.09 কি আসলো ভাইয়া? 0.09। ঠিক আছে, 0.09। তাহলে এখন মান বসাই দাও ভাই। এম এর মান কত? ওই যে সবার লাস্টে দেখো ভরের মান কত ছিল? 2 কেজি। ভরের মান কত ছিল ভাইয়া? 2 কেজি। আর এখানে কত ভাই? জি এর মান 9.8। এইচ বারের মান কত পাইলাম? দেখো 0.09। এখন এই সবগুলোকে গুণ করে দাও। এই সবগুলোকে গুণ করে দিলে আমাদের অ্যানসার চলে আসবে। সবগুলোকে গুণ করে দাও, দেখবা যে 1.7 সামথিং আসবে। 1.7 সামথিং আসবে। আর যেহেতু আমাদের কাজ বের করতে বলছে, কাজের একক জুল, সো আলটিমেটলি 1.7 কোথায় আছে ভাই? 1.7 হচ্ছে ফ্যান্টাস্টিক ভাবে খ নাম্বারটা। দেখো এটা বিভিন্ন গাইড বা বিভিন্ন টেস্ট পেপারে বিভিন্ন রকম ভাবে সমাধান করে দেওয়া আছে। আমি দেখো তোমাকে একটাই প্রসেস শিখাইছি, তোমরা এই প্রসেসটা দিয়েই করবা যে ভাই একবার ব্যাসার্ধ থাকলে কি ব্যাসার্ধটাকে বাদ দিতে হয় h/2 থেকে, আর ব্যাসার্ধ না থাকলে শুধুমাত্র h/2 করে দিলেই হয়, ঠিক আছে? সো সবার ক্লিয়ার ভাই? এই ভারকেন্দ্রের স্মরণ তোমরা অনেক বেশি প্যারা খাও। এখন আমাকে একটু সত্যি করে বলো দেখি যে ভাই এই কনসেপ্টটা আগে কার কার ঝামেলা ছিল, আজকে একদম 100% ক্লিয়ার হয়ে গেল। সবাই একটু বলো তো দেখি আমাকে কমেন্ট সেকশনে যে ভাই আগে এটা একটু ঝামেলা করতো বা আমার একটু সমস্যা হইতো, এখন 100% আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এরকম কে কে আসো বলো তো দেখি ভাই? এই তো সবাই অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া খ নাম্বার। আরে জোশ, ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। আরে জোশ। ওকে, বি নাম্বার হিমেল, তারপরে স্নেহা, তারপরে প্রমি, সবাই পারছো। তারপরে নীরবতর ছায়া, পরশ পাথর, তারপরে হচ্ছে পরি, ওকে, সুমনা, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তো আমাকে একটু কষ্ট করে বলবা তোমরা যে ভাই আগে এই টপিকটা আমার ঝামেলা ছিল, ভরকেন্দ্র স্মরণ আমি বুঝতাম না, আজকে একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। এরকম কেউ আসো কিনা? সবাই একটু বলো দেখি যে ভাইয়া এখন আলটিমেটলি আজকের পর থেকে আর কোনো ঝামেলা হবে? আজকের পর থেকে ভারকেন্দ্রের স্মরণে আর কোনো ঝামেলা হবে? আর কিন্তু ঝামেলা করা যাবে না, ঠিক আছে? আর কিন্তু ঝামেলা করা যাবে না। এই তো ঠিক আছে ভাইয়া, এখন একদম ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে তোমরা সো চলো তাহলে আমরা এই প্রশ্নটা একটু দেখি। আজকের ক্লাসে কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ আছে। দেখো আমি তোমাদের একটু বলে দেই যে এই টাইপটা কোথায় আসে জানো? এই টাইপটা এইচএসসির পাশাপাশি তোমরা যখন এডমিশন দিবা, এইচএসসির পরে এডমিশন দিবা ভাইয়া, এডমিশনে এটা কোথায় আসবে জানো? এটা তোমার ডিইউ রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। এবার তোমাদের হচ্ছে ডিইউ এ রিটেন আছে, খুলনা ইউনিভার্সিটি রিটেন আছে, বেশ কয়েক জায়গায় রিটেন আছে। সো এখানে এই কনসেপ্টটা কিন্তু রিটেনে চলে আসতে পারে। এই কনসেপ্টটা কি ভাইয়া? রিটেনে চলে আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এটা একটু ভালো মতো দেখে রাখতে হবে এবং আমি খুব সুন্দর মতো তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। সো চলো, এটাও কিন্তু একদম 100% গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটাও তোমার একদম 100% তোমার এডমিশন টেস্ট বলো, এইচএসসি বলো, ঠিক আছে? সো দেখো এটা তোমার এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ, এটা তোমার এডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। এই টাইপের প্রশ্ন এডমিশন টেস্টে অনেক আসে, ঠিক আছে? তো চলো আগে প্রশ্নটা পড়ি। দেখো প্রশ্নটা আমরা পড়ি, কি বলছে ভাইয়া? যে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত। তাহলে দেখো এখানে এই যে আনুভূমিকের সাথে নাকি উলম্বের সাথে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এটা ভালো মতো খেয়াল করতে হবে। এটা কি ভাইয়া? খেয়াল করতে হবে যে ভাই আনুভূমিকের সাথে কোণ দেওয়া আছে নাকি উলম্ব। কোণ কিন্তু দুইটার সাথে উৎপন্ন করা যায়। দেখো এটা যদি আমার ভূমি হয়, তাহলে দেখো এটা যদি আমার ভূমি হয়, তাহলে দেখো এটা হচ্ছে আমার আনুভূমিকের সাথে কোণ। এটা কি? এই কোণটাকে কি বলবো আমরা? যে ভাইয়া আনুভূমিকের সাথে কোণ, আনুভূমিকের সাথে কোণ, ঠিক আছে? আনুভূমিকের সাথে কোণ। আর আমি যদি বলি যে ভাই এখানে একটা দেয়াল আছে, এটা একটা দেয়াল, তাহলে এইটা কি ভাই? এই কোণটাকে বলি আমরা সবসময় উলম্বের সাথে কোণ বা দেয়ালের সাথে কোণ, উলম্ব বা দেয়ালের সাথে কোণ। তো কোথায় কি বলা আছে দেখো,
তোমরা কোথায় কোথায় ভুল করতে পারো এটা কিন্তু আমি ক্লাসেই বলে দিব, ঠিক আছে? তো দেখো এটা কিন্তু উলম্ব বা দেয়াল, দেয়ালের সাথে কোণ, দেয়ালের সাথে কোণ, ঠিক আছে? তো দেখো আমাদের এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভাই উলম্বের সাথে কোণ দেওয়া আছে নাকি আনুভূমিকের সাথে কোণ দেওয়া আছে, উলম্বের সাথে কোণ দেওয়া আছে নাকি আনুভূমিকের সাথে। সো আমাদের আনুভূমিকের সাথে 30 ডিগ্রি, তার মানে ধরো এই যে এই কোণটাকে আমাদের কি দেওয়া আছে 30 ডিগ্রি দেওয়া আছে, ওকে? তারপর দেখো আনত রাস্তার উপর দিয়ে উপরের দিকে চলমান 100 গ্রাম ভরের 100 গ্রাম ভরের একটা বস্তু 5 মিটার পথ চললে কতটুকু শক্তি প্রয়োজন হবে। তাহলে দেখো আমাদের ধরো এই যে এইখানে একটা ব্লক অর্থাৎ বস্তুকে রাখছি, এটার ওজন কতটুকু ভাই 100 গ্রাম। এখন দেখো এই যে গ্রাম থেকে আমরা কি কেজিতে যাবো কি যাবো না এটা কে বলে দেবে? অপশন। সো অপশন গুলো দেখো সবগুলাই জুল 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 এসআই একক, তার মানে অবশ্যই এখানে আমাকে কি করতে হবে ভাই? কেজিতে আনতে হবে। তাহলে 100 ডিভাইডেড বাই আমরা কি করব 1000 করে দিব, তাহলে 0000 কাটা, তার মানে 0.1 কেজি। তার মানে এই বস্তুটা ব্লকের ওজন পাইলাম কত ভাইয়া? 0.1 কেজি। এই ব্লকের ওজন পাইলাম কত? 0.1 কেজি। এখন এই বস্তুটাকে এইভাবে আমরা বল প্রয়োগ করে ঠেলে ঠেলে কি করব? ঠেলে ঠেলে উপরের দিকে তুলবো। কতটুকু পথ যাবে ভাইয়া? দেখো এখানে কতটুকু পথ যাবে? 5 মিটার পথ সরণ করছে। তার মানে এইখান থেকে এই বস্তুটাকে একদম এই খাড়া মাথায় তুলতে গেলে আমাকে কতটুকু পথ যাইতে হবে? 5 মিটার পথ যাইতে হবে। কতটুকু ভাইয়া? 5 মিটার। খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো মতো দেখেন। এটা কিন্তু রিটেনেও আসে, এটা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে রিটেনে আসে, ইঞ্জিনিয়ারিং এ আসে। খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। তোমরা এই যে চিত্র আলটিমেটলি যে উপাংশের কনসেপ্টগুলো না আসলেই মাথা ঘুরে পড়ে যাও। সো কোনো সমস্যা নাই, ভাইয়া তো আছে, খুব সুন্দর মতো ভেঙে ভেঙে বুঝাচ্ছি, একটু খেয়াল করো। সো দেখো আলটিমেটলি আমরা চিত্রটা অঙ্কন করে ফেললাম। এখন দেখো আমাদের চাইছে কি ভাই? আমাদের কত শক্তি প্রয়োজন হবে। এখন শক্তি কাজ একই জিনিস, কাজ এবং শক্তি একই জিনিস। তাহলে দেখো আমরা কাজ বা শক্তি এটা সবাই তো জানি, তাই না? কাজ এবং শক্তি একই জিনিস। তাহলে কৃত কাজ নির্ণয়ের সূত্র কি জানি আমরা? যে W = Fs। তাহলে দেখো এখন খালি কি W = Fs এই সূত্রই জানি না, যদি আমার থিটা কোণ দেওয়া থাকে তখন কিন্তু আমরা জানি Fs cos থিটা। তখন কিন্তু আমরা কি জানি ভাইয়া? কারণ এইটা F এবং S বল এবং সরণের স্কেলার গুণফলের ফলেই কিন্তু আমরা কি পাই? কাজ পাই। তাহলে স্কেলার গুণফলের সময় কি হয়? sin থিটা না cos থিটা? আমাদের cos থিটা। তাহলে আমরা এটাকে Fs cos থিটা বলতে পারবো, Fs cos থিটা। এবং আরো ভাঙাই যাইতে পারে। দেখো কোন প্রশ্নে কি এখানে বলের মান দেওয়া আছে? বলের মান দেওয়া নাই, ওজনের মান আছে, এম এর মান আছে। যেহেতু এম দেওয়া আছে তাহলে এফ টাকে আমরা কি বলতে পারবো? এফ ইকুয়াল টু এম এ জানি বা এমজি জানি, তার মানে এমজি এস কস থিটা। এখন মান বসাই দিব। এখন আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। দেখো তোমরা আমাকে বলতে পারবা যে এই থিটাটা মূলত কোন থিটা? এই থিটাটা মূলত কোন থিটা বলতে পারবা ভাই? এই থিটাটা কিন্তু বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এটা কিন্তু নোট করে নিবা সবাই যে ভাই এই থিটাটা কি? বল এবং সরণের মধ্যবর্তী কোণ। বল বল এবং সরণের মধ্যবর্তী কোণ, বল এবং সরণের মধ্যবর্তী কোণ, ঠিক আছে? এখন দেখো এই প্রশ্নটা না, এই ম্যাথটা তোমরা সাইন থিটা দ্বারাও করতে পারবা, কস থিটা দ্বারাও করতে পারবা। এখন তোমাদের অনেকেরই ঝামেলা লাগে যে ভাই আমার কখন সাইন থিটা ধরবো কখন কস থিটা ধরবো, এটা আমার না ঝামেলা হয়ে যায়, আমার সবসময় গুলাই যায়। আজকে আমি তোমাদের মুন্না ভাইয়া একটা টেকনিক শিখাবো যে ভাই কাজ মানে কি? Fs cos থিটা। তোমরা অলওয়েজ cos থিটা দ্বারা করবা, অলওয়েজ cos থিটা দ্বারা করবা। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন তুমি থিটার মানটা বসাবা তখন তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই থিটার মানটা তোমাকে বল এবং সরণের মধ্যবর্তী কোণ সবসময় পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকতেও পারে বা নাও দেওয়া থাকতে পারে। যদি না থাকে তাহলে তোমাকে বের করে বসাইতে হবে। সো বলো তো দেখি যে এইখানে যদি আমরা থিটার মান বসাই, থিটার মান কত বসাবো? 30 ডিগ্রি। থিটার মান 30 ডিগ্রি নাকি অন্য কিছু বসাবো? একটু বলো দেখি, দেখি তোমরা বুঝতে পারছো কিনা। ওরে জোস, অনেকে উত্তরও করে ফেলছো। যারা যারা এখন উত্তর করতে পারেন নাই হতাশ হওয়ার কোনো দরকার নাই, যারা যারা উত্তর করতে পারেন নাই হতাশ হওয়ার দরকার নাই। মুন্না ভাইয়া আসি, কোনো সমস্যা নাই। তো বলেন যে ভাই এখানে থিটার মান কত বসাবো? এখানে থিটার মান কত বসাবো? মুন্না ভাইয়া আছে, যারা উত্তর করতে পারেন নাই হতাশ হইেন না ভাই, আমরা আসি, আমি আসি আপনাদের জন্য, আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে থিটার মান কত বসাবো বলো দেখি? এখানে থিটার মান কত বসাবো? এখানে থিটার মান কত বসাবো বলো? এখানে থিটার মান দেখো, এইটা কিন্তু দেখো আমরা যখন এই যে ভালো মতো একটু খেয়াল করো, এই বস্তুটাকে টেনে 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 ধরো আমরা এই যে উপরের দিকে, আমি হলুদ কালার দিয়ে উপরের দিকে তুললাম। এখন একটা বস্তুর ওজন সবসময় কোন দিকে কাজ করে ভাই? নিচের দিকে কাজ করে না? তাহলে আমাদের এই বল, ওজন বলটা আলটিমেটলি আমরা কি জানি? W আমরা হচ্ছে এখানে আমরা কি বলতে পারবো যে ভাই এমজি, এই ওজনটা কি করে? আমরা নিচের দিকে কাজ করতেছে, তার মানে বল এই F = ma বা mg লিখতে পারি। তার মানে বলটা কি কাজ করতেছে? যখন উপরে থাকে তখন নিচের দিকে কাজ করে। অলওয়েজ সবসময় কোনো বস্তুর ওজন সবসময় নিচের দিকে কাজ করে। আর আমাদের সরণটা ঘটছে কোথায়? যে ভাই এই দিক থেকে এই দিকে গেছি। তাহলে আমরা যদি একটু রেখাটাকে আলটিমেটলি বর্ধন করে দেই, দেখো আমাদের এই দিকে গেছে, আবার ওজন কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে। তাহলে আমাদের মধ্যবর্তী কোণটা হবে কত? এইটা নাকি এইটা? অবশ্যই এটা না, অবশ্যই এটা, কারণ সরণ ঘটতেছে ভাই এইদিকে, আমাদের ওজন কাজ করতেছে বা বল কাজ করতেছে নিচের দিকে। তাহলে আমাদের সরণ ঘটতেছে এইদিকে, বল কাজ করতেছে নিচের দিকে। তাহলে দেখো বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত ভাই? এই যে এইটা।
বল এবং সরণে, দেখো আমি স্টার মার্ক দিলাম, এই কোণটা। তাহলে দেখো এইটা কি ভাই, এটা একটা 90 ডিগ্রি না ভাই, একদম ডিরেক্ট 90 ডিগ্রি না, আমাদের দেয়ালের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে না? তাহলে এটা প্রশ্নে দেওয়াই আছে 30 ডিগ্রি, তাহলে আমরা 90 থেকে 30 বাদ দিলে 60, তাহলে আমাদের এখানে cos এর কত ডিগ্রি, cos কত বসাবো ভাই? cos এর মান কিন্তু 60 ডিগ্রি বসাবো, cos এর মান 60 ডিগ্রি। সো তুমি অলওয়েজ cos দ্বারা করতে পারো, তুমি অলওয়েজ cos যে ভাই fs cos থিটা, আমরা কখনোই sin থিটা ব্যবহার করব না, কারণ sin থিটা ব্যবহার করতে তোমরা অনেকেই গুলাই ফেলো। sin থিটা করলে কিন্তু এই 30 ডিগ্রি দিয়ে করতে হবে, বাট দরকার নাই ভাই, আমি একটা নিয়ম শেখাবো, একটা নিয়ম দিয়ে যত ধরনের ম্যাথ আছে সবগুলাই হয়ে যাবে। বাট fs cos থিটা যখন বসাবো তখন থিটাটা অবশ্যই খেয়াল রাখতে হবে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। সো প্রশ্ন অনুযায়ী দেখতে হবে যে যেটা দেওয়া আছে থিটার মানটা প্রশ্নে সেটা আদৌ বল এবং সরণের মধ্যবর্তী কোণ কিনা। সো আমরা দেখো এখানে দেখো 30 বলা আছে, বাট আমরা বের করে নিলাম এটা কিন্তু আমাদের কি বল এবং সরণের মধ্যবর্তী কোণ না, সো আমরা বের করে নিছি কিন্তু। সো এখন মান বসাই দাও যে ভাই m এর মান কত পাইলাম, m এর মান হচ্ছে 0.1 কেজি, g এর মান 9.8, s এর মান হচ্ছে 5, আর হচ্ছে cos কত, cos 60 ডিগ্রি। এখন তুমি জাস্ট ক্যালকুলেশন করো, দেখবা যে উত্তর চলে আসবে। জাস্ট ক্যালকুলেশন করো ভাই, উত্তর চলে আসবে। জাস্ট ক্যালকুলেশন করে দাও, উত্তর চলে আসবে। তো সবাই, এই তো সবাই পারছো অলরেডি, সবাই উত্তর করে ফেলছো, ধন্যবাদ সবাইকে, সবাই পারছো, সবাই উত্তর করে ফেলছো। আরে জো, সবাই তো উত্তর করে ফেলছো রে, সবাই উত্তর করে ফেলছো যে ভাই আমাদের কত হবে, কত হবে ডি নাম্বারটা 2.24, 2 আমাদের 45, সো 2.45 ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। সবার ক্লিয়ার বাবা? সবাই ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা বলো তো দেখি, সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা একটু বলো তো দেখি, সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা একটু বলো, সবার ক্লিয়ার কিনা? দ্রুত দ্রুত, এই তো 60 ডিগ্রি মুনতাহা সবার আগে বলছিলা, ধন্যবাদ। ওকে ঠিক আছে, তো সবাই ক্লিয়ারলি বুঝছি রে যে আমরা অলওয়েজ cos থিটা ইউজ করব। আমরা কি করব, অলওয়েজ cos থিটা, দেখো নোট করে দেই, অলওয়েজ cos থিটা ইউজ করবা, অলওয়েজ cos থিটা, বাট থিটাটা অবশ্যই অবশ্যই আমাদের কি করব, অলওয়েজ cos থিটা, বাট এই থিটাটা অবশ্যই বল এবং সরণের মধ্যবর্তী কোণ, এটা তোমাকে বের করতে হবে। ওকে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে ধন্যবাদ। সো চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাব, কি করব ভাই, পরবর্তীতে চলে যাব, পরবর্তীতে চলে যাই, দেখি আমরা পরবর্তী প্রশ্নটা কি দেওয়া আছে। পরবর্তী প্রশ্নটা কি দেওয়া আছে দেখো, যে ভাই 1 সেন্টিমিটার পুরুত্বের 1 সেন্টিমিটার পুরুত্বের 1 সেন্টিমিটার পুরুত্বের 200 গ্রাম ভরের মিটার স্কেল। দেখো এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আছে, মিটার স্কেল। এখন মিটার স্কেলের দৈর্ঘ্য কত জানো? মিটার স্কেলের দৈর্ঘ্য কিন্তু 1 মিটার। সো মিটার স্কেল যখনই দেখবা তখনই তুমি ওই স্কেলের দৈর্ঘ্য তোমাকে বুঝে নিতে হবে যে ভাই এটা কত, 1 মিটার। কত ভাই? 1 মিটার। ওকে আচ্ছা, আনুভূমিক অবস্থা থেকে খাড়া অবস্থায় নিয়ে যেতে, এটা না পারলে খবর আছে। দেখছো কতবার বোর্ডে আসছে ভাই, এই যে বরিশাল বোর্ড আমাদের হচ্ছে 16তে আসছে, একটু আগে এই টাইপের ম্যাথ অনেকবার করছি আমরা, এই টাইপের ম্যাথ অনেকবার করছি। দেখো এই যে এটা 23-এ আসছে ময়মনসিংহ বোর্ডে, তারপরে আবার কোথায় করলাম, এই যে এটা আলটিমেটলি সিলেট বোর্ডে 23-এ আসছে। আবার দেখো প্রত্যেকটা বোর্ডেই কিন্তু, বোর্ড যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন করে ভাই একটু কঠিন তোমাদের কাছে মনে হয় এই টপিকটা, কিন্তু আমি একদম পানি পানি করে দিয়েছি। সবাই একটু উত্তর করো দেখি, এটা সবাই একটু উত্তর করো। সর আমি কি বলে দিছিলাম, আমি কি বলে দিছিলাম ভাইয়া, জাস্ট তুমি দেখবা, জাস্ট তুমি দেখবা যে ভাই তোমার আলটিমেটলি কি আছে, তোমার আলটিমেটলি ব্যাসার্ধ দেওয়া আছে নাকি ব্যাসার্ধ দেওয়া নাই, তারপরে সেই অনুযায়ী প্রশ্ন সমাধান করবা। সবাই একটু উত্তর করো, সবাই একটু উত্তর করো, সবাই দ্রুত। আমি তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিলাম, আমি তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিলাম, সবাই দ্রুত, সবাই দ্রুত একটু উত্তর করে ফেলো, সবাই দ্রুত একটু উত্তর করে ফেলো। আমি তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিলাম, যাও, আমি তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিলাম, দ্রুত 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 দ্রুত। সো দেখো এটা আশা রাখি তোমরা পারবা, কারণ আমি এটা অনেকবার সমাধান করে দিছি। আমি জাস্ট উত্তরটা বলে দেই, উত্তরটা হবে ঘ নাম্বারটা 0.9। দেখি তোমরা কেউ পারছো কিনা, দেখি তোমরা কেউ পারছো কিনা ভাইয়া। খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি অনেকবার ক্লিয়ার করে দিছি, অনেকবার ক্লিয়ার করে দিছি। টেকনিক কি শিখাই দিছি মুন্না ভাইয়া, যে তুমি দেখবা যে ভাই ব্যাসার্ধ আছে। এখন অনেকেই বলবা যে ভাই যদি ব্যাস দেওয়া থাকে তাহলে কি করবো, হ্যাঁ ব্যাস দেওয়া থাকলে মনে মনে ভেবে নেবা যে ব্যাসার্ধ, ব্যাস থেকে তো ব্যাসার্ধ বের করতে পারবা, সো কোনো প্যারা নাই, ঠিক আছে, বুঝতে পারছো? সো ব্যাস থেকে তো ব্যাসার্ধ বের করতে পারবা। সো ব্যাসার্ধ থাকলে h/2 মাইনাস r, ব্যাসার্ধ না থাকলে h/2। জাস্ট আমরা mg h বার, এই h বারের জায়গায় সূত্রটা বসাই দিবা, কাহিনী শেষ। বুঝতে পারছেন? এই তো ডি নাম্বার ডি নাম্বার ডি নাম্বার, সবাই পেরে গেছে, ধন্যবাদ। এটা আমি আর করে দিলাম না, ঠিক আছে, আমি জাস্ট উত্তরটা দাগাই দিছি, কারণ এই প্রশ্নটা আমি অনেকবার, প্রায় 2বার সমাধান করাই দিছি। সো দেখো পরবর্তীতে দেখো গ্রাফ, গ্রাফ আসলেই তোমাদের মাথা গরম হয়ে যায়, কোনো সমস্যা নাই ভাইয়া, একদম খুব সুন্দর মতো গ্রাফটা, কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে কি বলা আছে ভাইয়া, যে একটা বস্তুকে খাড়া ভাবে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, একটা বস্তুকে একদম খাড়া ভাবে উপরের দিকে ছুড়ে দিছে, ওকে বুঝলাম। তারপর দেখো
কোন গ্রাফটি ভূমি হতে উচ্চতা এইচ এর সাপেক্ষে বস্তুর বিভব শক্তি আমাদের পরিবর্তন নির্দেশ করে। তাহলে দেখো কোনো কিছু গ্রাফ যখন তোমাকে বের করতে বলবে তখন তোমাকে অবশ্যই যার এবং যার মধ্যে সম্পর্ক, দেখো এখানে এইচ এর মধ্যে অর্থাৎ উচ্চতার সাথে কার সম্পর্ক বলছে, বিভব শক্তি। তোমাকে আগে উচ্চতা এবং বিভব শক্তির কি সূত্র আছে সেই সূত্রটা মুখস্থ একদম মাথার মধ্যে আনতে হবে, তারপর সূত্র থেকে সম্পর্ক স্থাপন করতে হবে, সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক দিয়ে তোমাকে গ্রাফ সমাধান করতে হবে। তাহলে দেখো আমরা উচ্চতা এবং বিভব শক্তির সাথে সম্পর্ক কি ভাই, আমরা বিভব শক্তির সূত্র কি জানি, ইপি ইকুয়াল টু এমজিএইচ। ইপি ইকুয়াল টু কি ভাইয়া, এমজিএইচ জানি। তার মানে ইপির সাথে আমাদের এইচ এর কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। সো দেখো সমানুপাতিক সম্পর্ক। এখন আমাদের সমানুপাতিকের গ্রাফ কেমন হয় দেখো, আমি তো কয়েকটা গ্রাফ তোমাকে দেখাই দিই যেগুলো পরীক্ষায় বারবার আসে। ধর ওয়াই সমানুপাতিক এক্স, সমানুপাতিকের গ্রাফ হয় মূল বিন্দুগামী সরলরেখা। তারপরে দেখো ওয়াই সমানুপাতিক 1 ডিভাইডেড বাই এক্স। ধরো ব্যস্তানুপাতিকের গ্রাফ কেমন হয়, ব্যস্তানুপাতিকের গ্রাফ হয় এরকম যে ভাইয়া আলটিমেটলি আইসোথার্মাল রেখা বা আয়তাকার সমবৃত্তাকার, ঠিক আছে। তারপরে দেখো আমাদের যদি বলে যে ভাই আমাদের ওয়াই সমানুপাতিক এক্স স্কয়ার, বর্গের সমানুপাতিক গ্রাফ কেমন হয়, এই তিনটাই মূলত বেশি আসে। বর্গের সমানুপাতিক গ্রাফ হয় এরকম যে ঊর্ধ্বগামী সরলরেখা। ওকে, সো এই তিনটা সব থেকে বেশি আসে। সো আমাদের এখানে সম্পর্কটা কি ভাই, সমানুপাতিক ব্যস্তানুপাতিক নাকি বর্গের সমানুপাতিক, কোনটা আমাদের সমানুপাতিক না? তাহলে সমানুপাতিক হলে কি হয়, একদম এই যে 1 নাম্বার কন্ডিশনটা যে ভাই মূল বিন্দুগামী সরলরেখা। সো আমাদের দেখো ইপি এবং এইচ মূল বিন্দুগামী সরলরেখা কোথায় আছে, ক নাম্বারটা। সো আমাদের ক নাম্বারটা রাইট আনসার। সো আমাদের কি হবে ভাইয়া, ক নাম্বারটা রাইট আনসার। কি হবে ভাইয়া, ক নাম্বারটা রাইট আনসার। ওকে, বুঝতে পারছেন রে? সবাই কি বুঝতে পারছি ভাইয়া? সবাই কি বুঝতে পারছে একটু বলেন দেখি, সবাই কি বুঝতে পারছে কিনা? এই প্রশ্নটা তো সবার আগে উত্তর করার কথা ছিল, কিন্তু আমি এখনো উত্তর পাইলাম না, খুবই কষ্ট পাইলাম। ভাইয়া সিকিউ কবে সমাধান করাবেন? সিকিউ বারবার একটা কথা কয়বার বলি বলতো, আগে আমরা পুরো সিলেবাসটার এমসিকিউ পার্টটা শেষ করে ফেলবো। এমসিকিউ পার্ট শেষ করার উপকারিতা কি ভাই, এমসিকিউ পার্ট শেষ করার মাধ্যমে আমরা তোমাদেরকে সকল ধরনের সূত্র, সকল ধরনের কন্ডিশনের সঙ্গে পরিচয় করাই দিব। পরে সিকিউ প্র্যাকটিস করতে আমাদের আর ঝামেলা হবে না, কারণ আমরা সকল কন্ডিশন, সকল সূত্র, সকল বেসিকটা তো এমসিকিউ সময় পড়াই দিব। তখন জাস্ট খালি ধরে ধরে তোমাদের ইম্পর্টেন্ট সাজেশন আকারে প্রত্যেকটা অধ্যায়ের বাছাই কিন্তু 5-6টা করে টাইপ দেখাই দিব, ইনশাল্লাহ দেখবা যে ওইখান থেকে প্রশ্ন চলে আসবে। বুঝা গেছে? এখন যদি আমি বেসিক কনসেপ্ট না বুঝাই বা বেসিক কনসেপ্ট না পড়াই, তখন তো সিকিউ ক্লাস নিলে তো বলবা ভাই এটা বুঝি নাই, আবার বুঝাই দেন, এটা একটু বেসিক কনসেপ্ট থেকে বুঝান। সো দেখেন এই যে ভার কেন্দ্রের সরণ এখন বুঝাই দিলাম। এরকম ভাবে প্রত্যেকটা অধ্যায় যখন আমরা এমসিকিউ ক্লাস শেষ করবা, দেখবা যে আলটিমেটলি তোমার সকল বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপরে সিকিউতে আমার ক্লাসটা নিতে সুবিধা হবে এবং তোমারও ক্লাস করতে ভালো লাগবে, কারণ তুমি তখন অলরেডি আগে থেকে জানো এই বিষয়টা, কারণ আমি এটা তোমাকে ধাপে ধাপে শিখাই দিয়েছি। বুঝতে পারছো? বুঝতে পারছেন রে? আচ্ছা ঠিক আছে। তো চলো তাহলে এই তো সবাই পারছো, এ নাম্বার, ধন্যবাদ। তো চলো নেক্সটে যাবো আমরা। আমরা যদি নেক্সটে যাই ভাইয়া, দেখো নেক্সটে কি বলা আছে, নেক্সট প্রশ্নটা দেখো। এবং এই প্রশ্নটা তোমার এইচএসসি তে যেমন গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমার এডমিশন টেস্ট। এটা বলো ডিইউ বলো বা অল ইউনিভার্সিটি, এমন কোন ইউনিভার্সিটি নাই যে এই প্রশ্নটা একবার হলেও আসে নাই। কুয়েট, চুয়েট, রুয়েট, বুয়েট এবং বাংলাদেশের সকল ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম, সব জায়গাতে এই প্রশ্নটা একবার হলেও আসে জীবন দশায়। ঠিক আছে? সো একটু প্রশ্নটা দেখেন, এটা আমি তোমাদেরকে একদম সেরা একটা টেকনিক, মাত্র 5 সেকেন্ড বা 2 সেকেন্ডে উত্তর করে ফেলতে পারবা। সবাই একটু খেয়াল করো। দেখো এখানে কি বলছে যে ভাই আমাদের হচ্ছে 30 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কত নিম্নতায় মানে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এটা কিন্তু কিওয়ার্ড, গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। দেখো এখন যেহেতু এটা আমাদের এমসিকিউ, তার মানে আমাদের খেয়াল রাখতে হবে এটা যখন আমরা সমাধান করব তখন সর্বোচ্চ আমাদের কি 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবো বা 1 মিনিটের নিচে সমাধান করতে হবে। এখানে কোনো আলটিমেটলি তোমাকে একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখার পাশাপাশি তোমাকে স্মার্টলি ক্যালকুলেশন করতে হবে, শর্টকাট টিপস এন্ড ট্রিক জানতে হবে যাতে করে তুমি টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারো। ঠিক আছে? সো দেখো এই প্রশ্নটা সমাধান করার জন্য আমি একটা স্পেশাল টেকনিক তোমাদেরকে শিখাই দেবো, মহা শর্টকাট। ঠিক আছে? সেই শর্টকাটটা দেখো যে এইটা কিন্তু দুইটা কন্ডিশন। তোমাকে যদি প্রশ্নে বলা থাকে যে ভাই গতিশক্তি অর্থাৎ ই কে, কাইনেটিক এনার্জি, বিভব শক্তির অর্থাৎ ইপি, ঠিক আছে, বিভব শক্তি, গতিশক্তি বিভব শক্তির n গুণ হলে গতিশক্তি বিভব শক্তির n গুণ হলে কত উচ্চতা যদি বের করতে বলে তাহলে আমাদের ওই যে x এর মান কিভাবে বের করব, h ডিভাইডেড বাই n+1, এটা হচ্ছে ডাইরেক্ট সূত্র, শর্টকাট সূত্র। আবার যদি পরীক্ষার প্রশ্নে বলে যে ভাইয়া বিভব শক্তি গতিশক্তির n গুণ, দেখো এখানে কিন্তু উল্টা, প্রথমে গতিশক্তি বিভব শক্তির n গুণ, এখন হচ্ছে বিভব শক্তি গতিশক্তির n গুণ হলে তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। n গুণ হলে x ইকুয়াল টু nh ডিভাইডেড বাই n+1। ঠিক আছে? সো দেখো আলটিমেটলি সূত্র কিন্তু একটু চেঞ্জ আছে, সো সূত্র চেঞ্জটা একটু খেয়াল করো। এবং এটা কি, এই যে এইটাই হচ্ছে শর্ত,
শর্ত অনুযায়ী সূত্র চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে দেখো তো আমাদের কি বলা আছে, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। তাহলে আমাদের ই কে ইকুয়াল টু 2 ইপি বলা আছে। তাহলে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হলে কোন সূত্র হবে? এই যে 1 নাম্বার সূত্র। তো এটা বসাই দাও যে ভাই x ইকুয়াল টু এইচ, এইচ এর মান কত? এই যে 30 মিটার উচ্চতায়, 30 মিটার উচ্চতায় 30 ডিভাইডেড বাই n প্লাস 1। n এর মান কত ভাই? এই যে এটাই তো n, এত গুণ দ্বিগুণ, যত গুণ তত ওইটা হচ্ছে n এর মান। তার মানে n 2 প্লাস 1 তার মানে 3, 3 10 30, তার মানে 10 মিটার। সো আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার হচ্ছে ক নাম্বারটা। ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার হচ্ছে আমাদের ক নাম্বার। ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার হচ্ছে আমাদের ক নাম্বারটা। ঠিক আছে? সো সবাই একটু বলেন দেখি ক্লিয়ার কিনা ভাই, সবাই একটু বলেন দেখি। দেখেন একদম জোস একটা টেকনিক না, তুমি দেখা মাত্রই উত্তর করে ফেলতে পারবা। তুমি কি করবা? দেখা মাত্রই উত্তর করে ফেলতে পারবা। তুমি দেখা মাত্রই কি করতে পারবা? উত্তর করে ফেলতে পারবা। এই তো সবার আগে অ্যান্সার করছো মুনতাহা, তারপরে প্রমি অ্যান্সার করে ফেলছো, হিমেল বলছো এটা বেস্ট, আর জোস। সবাই বুঝতে পারছো রে? সবাই বুঝতে পারছো? এই টেকনিকটা কেমন লাগলো? এই টেকনিকটা সবার কেমন লাগলো বলো দেখি? এই টেকনিকটা সবার কেমন লাগলো? এই টেকনিকটা সবার কেমন লাগলো? সবাই একটু বলো, সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা। আরে জোস, এই তো সবার ক্লিয়ার, ধন্যবাদ। ওকে, সো চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। দেখি পরবর্তী প্রশ্নটা কি বলা আছে। পরবর্তীতে দেখো বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি কোনটি। দেখো কৌণিক পার্টটা আমরা পুরোটাই নিউটনিয়ান বলবিদ্যা, এরপরেই কিন্তু আমি নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারটা শুরু করব। নিউটনিয়ান বলবিদ্যায় পুরো কৌণিক পার্টটা একদম ইন ডিটেইলস কথাবার্তা বলবো। আপাতত তুমি দেখো এখানে আমাদের কি বলছে যে ভাই কৌণিক ভরবেগের রাশি কোনটা। এখন কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ দেখো এখন কৌণিক আর রৈখিক সূত্র কি আলাদা আলাদা নাকি একই? ভাই সূত্র একই, জাস্ট প্রতীক আলাদা। দেখো আমি তোমাকে একটা কনসেপ্ট দেখাই দিই যে ভাই ধরো আমার এফটাকে রৈখিক বল প্রকাশ করি, এটা হচ্ছে রৈখিক অংশ, এটা হচ্ছে কি আমাদের রৈখিক অংশ, আর এটা যদি আমি বলি যে ভাই এটা আমাদের কৌণিক অংশ, এটা আমাদের কি ভাইয়া? কৌণিক, রৈখিক আর কৌণিক। বলকে এফ দ্বারা প্রকাশ করা হয় রৈখিকে, আর কৌণিকে সেটাকে টাও দ্বারা প্রকাশ করা হয়। পি কে অর্থাৎ আমাদের কি ভাইয়া? পি অর্থাৎ ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয় রৈখিকে, আমাদের এখানে কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করা হয়। জাস্ট এতটুকুই পার্থক্য। তারপরে যদি আমি আসি যে ভাই ভর এম, ভর দ্বারা প্রকাশ করা হয়, আর এখানে কৌণিকে সেটা আই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? সো আলটিমেটলি দেখো আমাদের, তাহলে দেখো আমাদের কৌণিক ভরবেগ, ধরো তোমার কৌণিক ভরবেগের সূত্র মনে নাই, খালি ভরবেগের সূত্র, রৈখিক ভরবেগের সূত্র তো মনে আছে ভাই, সেটা হচ্ছে পি ইকুয়াল টু এম ভি, তাই না? পি ইকুয়াল টু এম ভি। দেখো এখানে ভি কে রৈখিকে ভি দ্বারা প্রকাশ করা হয়, এখানে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো এই সূত্র তো কোনোদিন ভোলার মতো না যে ভাই পি ইকুয়াল টু এম ভি, এটা হচ্ছে ভরবেগের সূত্র। পি ইকুয়াল টু এম ভি এটা হচ্ছে ভাইয়া ভরবেগের সূত্র, এটা তো কেউ ভুলবা না কখনোই, তাই না? তো দেখো এখন এইটা থেকে আমরা কনভার্ট করে নিব যে পি এর জায়গায় কি, কৌণিকের বেলায় পি এর জায়গায় এল বসাইতে পারবো, তাহলে এল বসাই দাও। এখানে এম এর জায়গায় আই বসাইতে পারবো, তার মানে আই বসাই দাও। আর ভি এর জায়গায় কি বসাই দিতে পারবো ভাইয়া? ওমেগা বসাই দিতে পারবো, ওমেগা বসাই দাও। তার মানে এটা কিন্তু একটা ডিরেক্ট ফরমেশন, একটা সূত্র। তো দেখো আবার এখানে ঝামেলা হচ্ছে, এখানে কোথাও আমাদের কি নাই? আই ওমেগা নাই, আই ওমেগা নাই। এখন আইটা কি ভাই? আইটা কিন্তু জড়তার ভ্রামক। আইটা কি? আইটা হচ্ছে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। তাহলে দেখো জড়তার ভ্রামকের সূত্র কি? আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। তাহলে দেখো এটাকে যদি আয়ের সূত্রটা বসাই দেই এম আর স্কোয়ার ওমেগা, তাহলে এইটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এটাই কিন্তু ভাইয়া আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে দেখো তো এম আর স্কোয়ার ওমেগা কোথায় আছে? এম আর স্কোয়ার ওমেগা, অর্থাৎ খ নাম্বারটা হচ্ছে ফ্যান্টাস্টিক ভাবে আমাদের রাইট অ্যান্সার। খ নাম্বারটা কি ভাইয়া? খ নাম্বারটা হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। খ নাম্বারটা কি ভাইয়া? আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। বুঝতে পারছেন রে? বুঝতে পারছেন? দেখেন রৈখিক এবং কৌণিক মোটেও আলাদা বিষয় না, রৈখিক এবং কৌণিক মোটেও আলাদা বিষয় না, রৈখিক এবং কৌণিক মোটেও আলাদা বিষয় না ভাই, জাস্ট খালি প্রতীক আলাদা। দেখো এখানে এফ, এখানে টাও হয়ে গেছে বা টর্ক হয়ে গেছে। ঠিক আছে? সো আলটিমেটলি এই কৌণিক পার্টটা আমরা নিউটনিয়ান বলবিদ্যায় একদম ইন ডিটেইলস পড়বো। ঠিক আছে? সো চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। তাহলে আমরা এই তো সুমনা পড়ি অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ সবাইকে। তো চলো আমরা তাহলে পরবর্তীতে যাবো। এই কমেন্টে রেসপন্স কমে যাচ্ছে কেন? সবাই উত্তর করবা, ভুল হোক কোনো সমস্যা নাই, তুমি যেটা জানো সেটাই কমেন্ট করবা, তুমি যেটা জানো সেটাই কমেন্ট করবা, ভুল হলে তো কোনো সমস্যা নাই, ভাইয়া তো আসি, তুমি যদি ভুল করো তাহলে আমি ওইটা সুন্দরভাবে কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। ওকে? তো চলো দেখো এখানে কি বলছে যে ভাইয়া আমাদের একটা বস্তু ভূমি থেকে 10 মিটার উচ্চতায় আছে, উপর থেকে বস্তুটিকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি থেকে আমাদের 8 মিটার উচ্চতায়, দেখো ভূমি থেকে 8 মিটার উচ্চতায়, দেখো এখানে 10 মিটার উচ্চতায় ছিল, ওরে 8 মিটার উচ্চতায় তোমাকে কন্ডিশন দিছে। তো 8 মিটার উচ্চতায় তোমাকে গতিশক্তি এবং স্থিতিশক্তি, স্থিতিশক্তি মানেই হচ্ছে বিভব শক্তি, একই কথা, বিভব শক্তির অনুপাত তোমাকে বের করতে বলছে। এই ম্যাথটা একটু বড়, এই ম্যাথটা কি ভাইয়া? এই ম্যাথটা একটু বড়, এটা তোমাকে সময় নিয়ে করতে হবে। ঠিক আছে? তো দেখো তোমাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে ভাই তোমাকে 10 মিটার উচ্চতায় বের করতে বলছে কন্ডিশন না। দেখো একটা বস্তু 10 মিটার কি উচ্চতায় আছে, ওইখান থেকে একটা বস্তুকে ফেলে দিছি, ফেলে দেওয়ার পর 8 মিটার উচ্চতায়, ধরো আমি এই বস্তুটাকে এখান থেকে ফেলে দিছি, এটা পুরাটাই ইন টোটাল আমাদের 10 মিটার ছিল। ধরো আমার তখন এই বস্তুটা এইখানে, ধরুন এই যে এই এতটুকু অবস্থায় 8 মিটার, এখন এই অবস্থায় তোমাকে
তোমার কি বের করতে বলছে, গতিশক্তিও বের করতে বলছে, তোমাকে বিভব শক্তি বের করতে বলছে, তারপরে সেটার অনুপাত তোমাকে চাইছে। কন্ডিশনটা বুঝছেন? এটা কিন্তু অনেকেই আমরা বুঝি না যে ভাই আলটিমেটলি যে দুইটা উচ্চতা কোন উচ্চতা নিয়ে কাজ করব, দুইটা উচ্চতা কোন উচ্চতা নিয়ে কাজ করবো, এটার মধ্যে ভেবাচাকা খেয়ে যাই, এটা আমরা ভেবাচাকা খেয়ে যাই। সো আলটিমেটলি দেখেন আমাদের কিন্তু বলছে যে ভাই এই যে এই পয়েন্টে দেখো আমি একদম গোল মার্ক করে দিলাম, এই পয়েন্টে তোমাকে গতিশক্তি বিভব শক্তি বের করতে হবে। সো ভাই বিভব শক্তি তো বের করা খুবই ইজি, যে র্যান্ডম উচ্চতায় আলটিমেটলি এখানে যদি বিভব শক্তি বের করতে যাই তাহলে mgh মানে mgh, এই এইচ এর মানটা কত হবে, এইচ এর মানটা কিন্তু যতটুকু উচ্চতায় যাচ্ছে ততটুকু, তাহলে দেখো এতটুকু কোন উচ্চতায়, 8 উচ্চতায়, তাহলে দেখো 8 বসাই দাও। এম এর মান কত ভাই, এম এর মান কত, এম এর মান 9, সো এম এর মান রেখে দাও, এম 9.8, এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 8, ঠিক আছে, এটা এই অবস্থায় রাখো। সো এটাকে গুণ করে দাও, এটাকে এখন কি করবো ভাই, এটাকে জাস্ট গুণ করে দেবো, এটাকে গুণ করলে কত আসবে, যে ভাই 9.8 ইন্টু আমাদের 8, সো আমাদের হচ্ছে 78.8, ঠিক আছে, এত জুল। সো বিভব শক্তি ক্লিয়ার। এখন গতি শক্তি নির্ণয়ের সূত্র কি, সবাই আমরা জানি যে ভাইয়া গতি শক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন ঝামেলা হচ্ছে যে ভাই এম তো নাই, সো এম এইখানে আমরা তো এখানে এম তো থাকবে, সো এখানে এম আছে, সো এম এম অনুপাত যেহেতু চাইছে তাহলে এম এম কিন্তু কাটাকাটি চলে যাবে। দেখো এম কি বের করতে বলছে, অনুপাত। বাট এইখানে দেখো তোমার এই যে ভিটাও মিসিং, তোমার কিন্তু ভাই বেগও দেওয়া নাই, তার মানে তোমাকে বেগটা বের করে নিতে হবে। তোমাকে কি করতে হবে ভাই, তোমাকে কিন্তু বেগটা বের করে নিতে হবে। এখন বেগটা কই থেকে বের করব, দেখেন বেগটা কই থেকে বের করব, বেগ দেখো এই যে এই যখন উচ্চতায় ছিল সার্টেন উচ্চতায়, তখন আমাদের হচ্ছে প্রাথমিক অবস্থায় বস্তুটা শূন্য ছিল। দেখো পরন্ত বস্তুর বেলায় কিন্তু অলওয়েজ আমরা কি করি, আদিবেগ শূন্য ধরে নেই। পরন্ত বস্তুর বেলায় অলওয়েজ আদিবেগ শূন্য থাকে, তার মানে যখন এই বস্তুটা একদম আদিতে ছিল একটা সার্টেন উচ্চতা, তখন কি ওটা তো স্থির অবস্থা ছিল পরন্ত বস্তুর বেলায়। তো এটা সবসময় মনে রাখবা যে ভাই পরন্ত বস্তু যদি বলা থাকে তোমাকে, পরন্ত বস্তুর বেলায় অলওয়েজ আমাদের কি করি আমরা, যে ভাই আদিবেগ শূন্য ধরে নেই, পরন্ত বস্তুর বেলায় কি করি, আদিবেগ শূন্য ধরে নেই। তাহলে দেখো এখন এই বস্তুটা যখন আমি ফেলাই দিছি, তখন এই যে এই উচ্চতায় এতটুকু এইখানে বেগ কতটুকু প্রাপ্ত হয়েছে, অর্থাৎ শেষ বেগ বের করতে বলছে, কারণ এইখানে আমাকে শেষ বেগটা লাগবে মিসিং। তাহলে শেষ বেগ বের করার সূত্র কি, আমরা সূত্র গতির সূত্র অনেক কটা আছে, আমরা এটা সূত্র ইউজ করতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন এই এইচ এর মানটা কত, তোমরা কেউ বলতে পারো মাথা খাটায়া, তোমরা কেউ বলতে পারবা যে ভাই এইচ এর মানটা কত এখানে, এইটা কিন্তু মোস্ট কনসেপচুয়াল একটা প্রশ্ন, তোমরা অনেকেই ভুল করো। তোমরা এইখানে এইচ এর মান কত বসাবো বলো দেখি, যে ভাই এখানে তো আমরা একটু আগেই বলে দিলাম ইউ এর মান 0, তার মানে 0 স্কয়ার প্লাস 2 জি এর মান 9.8। এখন এইচ এর মান কত, দেখো আমাদের কতটুকু উচ্চতা নামছে ভাই, জাস্ট এই যে প্রথমে ছিল 10 মিটার উচ্চতায়, পরে কিন্তু 8 মিটার উচ্চতায়, মানে এতটুকু উচ্চতায় কতটুকু বেগ প্রাপ্ত হয়েছে সেটাই। তার মানে এতটুকু জায়গায় আমার কত মিটার ভাই, কত মিটার নামছে, সে 10 মাইনাস 8, তার মানে 2 মিটার নামছে। তাহলে এখানে কি করে দিব, এখানে আমরা কিন্তু 2 দ্বারা গুণ করে দিব, ঠিক আছে। সো এখন দেখেন অতএব আমরা ভি কে কি করব, ভি যদি বের করতে চাই তাহলে রুট ওভার এই যে 2 ইনটু 9.8 ইনটু 2। সো এখন এটাকে ক্যালকুলেশন করেন, এটাকে ক্যালকুলেশন করলে আমাদের চলে আসবে। এই তো সুমনা সবার আগে করছো যে ভাইয়া 2 মিটার, হ্যাঁ সাবাস। সো এই যে এই এইচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যতটুকু নামাইছি অতটুকু নামতে কতটুকু বেগ হয়েছে সেটাই শেষ বেগটা তোমাকে বের করতে বল, এখানে আলটিমেটলি আমরা বের করব, কারণ এই উচ্চতায় আমাকে গতিশক্তি বের করতে হবে। তাহলে এই উচ্চতায় যদি গতিবেগ শক্তি বের করি, তাহলে এই উচ্চতায় যতটুকু বেগ সেটাই তো আমাদের বের করে নিতে হবে, তাই না। সো এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি ভাইয়া, এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলেই শেষ। তাহলে দেখো আমরা রুট ওভার কি পাইলাম, 2 ইন্টু 2 ইন্টু 9.8, তাহলে এখানে মান কত পাবো ভাইয়া বেগের, 6.62। তাহলে এখন জাস্ট মান বসাই দাও, যে ভাইয়া হাফ এম তো থাকলোই, আর এখানে 6.62 তার উপরে স্কোয়ার। তাহলে এখন মান বসাই দিয়ে ক্যালকুলেশন করো, সবাই একটু ক্যালকুলেশন করো, আমিও ক্যালকুলেশন করি। সো দেখেন আমাদের যদি এখন বের করি আমরা যে অ্যান্সার, তারপরে হোল স্কোয়ার, তারপরে হচ্ছে আমাদের ডিভাইডেড বাই আমাদের কত আসবে ভাই, 2 ডিভাইডেড বাই 2, এটা কত আসছে 19.6। তাহলে 19.6 এম তো থেকে গেল, কারণ আমাদের বস্তুর ভর দেওয়া ছিল না, এত জুল। তাহলে দেখো আমার অনুপাত গতিশক্তি, দেখো অনুপাত যখন সাজাবো তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে ভাই সবার আগে কি গতিশক্তি না, তার মানে তোমাকে উপরে গতিশক্তিকে রাখতে হবে। তার মানে এখানে কে উপরে থাকবে, লব আর হর পজিশন একটু খেয়াল রাখবা, যে প্রথমে থাকবে সেই উপরে থাকে। তাহলে গতিশক্তি স্থির শক্তি, তার মানে বিভব শক্তি নিচে হবে, কারণ বিভব শক্তি পরে আছে। তাহলে গতিশক্তির আমাদের মান কত পাইলাম ভাইয়া, গতিশক্তির মানটা কত পাইলাম, যে ভাই 19.6 ডিভাইডেড বাই আমাদের কত পাইলাম বিভব শক্তি 78.8। এটাকে কাটাকাটি করবা, দেখবা যে 4 বার যাবে, তার মানে 1:4 আমাদের রাইট আনসার। দেখো এই প্রশ্নটা একটু বড়,
এই টাইপের প্রশ্ন আলটিমেটলি যখন আসবে তখন আমরা সবার লাস্টে সমাধান করার ট্রাই করবো, কারণ এটা যখন ক্যালকুলেশন করবো একটু সময় লাগবে। ঠিক আছে, সো দেখো তোমাকে শুভঙ্করের ফাঁকির মধ্যে ফেলানোর জন্য 4:1 1:4 দুইটা দেওয়া থাকবে, তাড়াহুড়া করলে কিন্তু ধরা খেয়ে যাবা। তো আমাদের আসছে কিন্তু 1:4, আমাদের আসছে কত ভাই 1:4, আমাদের কত আসছে ভাইয়া 1:4। সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার রে, সবার ক্লিয়ার। এই তো হিমেল সবার আগে অ্যান্সার করে ফেলছো, তারপরে সুমনা অ্যান্সার করে ফেলছো, পরশ পাথর অ্যান্সার করে ফেলছো, মুনতাহা অ্যান্সার করে ফেলছো, সবাই ওরে জোস, অনেকেই অনেক প্রমি অ্যান্সার করে ফেলছো, সবাস ধন্যবাদ। যে আমাদের অ্যান্সার কত হবে ভাইয়া, অ্যান্সারটা হচ্ছে আমাদের 1:4, কখনোই ভুলক্রমে 4:1 দেখানো যাবে না। এই টাইপের ম্যাথে কিন্তু তোমাকে স্যারেরা শুভঙ্করের ফাঁকির মধ্যে ফেলানোর জন্য, স্যারেরা শুভঙ্করের ফাঁকির মধ্যে ফেলানোর জন্য তোমাকে এই যে উল্টাপাল্টা অনুপাত দিয়ে রাখবে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবা। ওকে আচ্ছা, তো চলেন তাহলে, এই তো ক্লিয়ার, ধন্যবাদ। তো চলো নেক্সটে চলে যাবো। নেক্সটে দেখেন তো ভাইয়া, নেক্সটে কি বলা আছে। নেক্সট প্রশ্নটা দেখো, ক্ষমতার মাত্রা কি। আমি বলছিলাম যে ভাইয়া আমাদের ফিজিক্সে মাত্রা একক থেকে প্রশ্ন আসবেই। সো ক্ষমতার মাত্রা এটা অনেকেরই মুখস্থ থাকে, যদি মুখস্থ না থাকে কোনো প্যারা নাই, কারণ আমরা সূত্র থেকে আনতে পারবো। সো ক্ষমতা, ক্ষমতা কি ভাই, P = W/T। এখন এটার অনেকগুলো সূত্র আছে, দেখো আমি সবগুলো সূত্র আগে লিখে নিই। তাহলে দেখো W = আমরা কি লিখতে পারবো, Fs/T। এখন S/T কে আমরা V লিখতে পারবো, কারণ আমরা S = VT জানি, তাহলে FV বলতে পারবো। আবার কি বলতে পারবো ভাই, mgv বলতে পারবো। এই দুইটা সূত্র স্পেশালি তোমাদের প্রশ্নে যখন ক্রেন কথাটা বলা থাকবে যে ভাই ক্রেনের ম্যাথে তোমাদের এই দুইটা সূত্র ইউজ হবে। আর কি কি সূত্র থাকতে পারে ভাই, দেখো এই যে এফএস আমরা কি জানি, আমরা ডাব্লুর অনেক কয়টা সূত্র জানি না, সেখান থেকে আমরা তো এম জি এইচ কস থিটা এই সূত্রটাও তো জানি, থিটাটা কি বল এবং সরণের মধ্যবর্তী কোণ অলওয়েজ / টি, এটাও কিন্তু আমাদের ক্ষমতার সূত্র। আবার ডাব্লিউ ইকুয়াল টু কি জানি, একটু আগে বিভব শক্তি mgh, তাহলে এইটাকে আমরা P = mgh/t, এটাও কিন্তু আমরা জানি। নরমালি তোমাদের পরীক্ষায় সবসময় বোর্ডে এইচএসসি তে এই সূত্রটাই সবসময় বেশি ইউজ করতে হবে, এই সূত্রটাই সবসময় বেশি ইউজ করতে হবে। ওকে দেখো অনেক কয়টা সূত্র, ক্ষমতার কিন্তু বেশ কয়েকটা সূত্র ভাইয়া, ক্ষমতার কিন্তু ভাইয়া বেশ কয়েকটা সূত্র। এখন তোমাকে কোনো কিছুর মাত্রা একক বের করতে গেলে তোমাকে কি জাস্ট খালি আলটিমেটলি বেসিক সূত্র থেকে আনতে পারবো। দেখো এখানে কিন্তু মাত্রা চাইছে, ক্ষমতার একক তো সবাই জানি আমরা ওয়াট, ক্ষমতার একক সবাই জানি আমরা ওয়াট, ঠিক আছে। বাট মাত্রা কি করবো ভাই, এই দেখো কাজের মাত্রা কি, যে ভাইয়া ml² T−2 ডিভাইডেড বাই ক্ষমতা, এই যে টি দ্বারা ভাগ করতে হবে, তাহলে বড় হাতের টি, তার মানে ml², আর এখানে মনে মনে 1 আছে, উপরে গেলে ইনভার্স হয়ে যাবে, তার মানে T−3 হয়ে যাচ্ছে, তার মানে ml² T−3, ml² T−3 কোথায় আছে বাবা, এই তো খ নাম্বারটা রাইট অ্যান্সার। সো তুমি মুখস্থ করেও রাখতে পারো, অথবা যাদের মুখস্থ বিদ্যা যে ভাই আমার মুখস্থ করতে ভালো লাগে না, কোনো সমস্যা নাই, তুমি বেসিক সূত্র থেকে ভেঙে আনতে পারবা। এখন কাজের মাত্রা আমি ডিরেক্ট ml² T−2 কেন বলছি, কারণ আমি এটা অনেক আগে শিখেছি, কাজ শক্তি ক্ষমতার একদম পর্ব 1-এ কাজের ক্ষমতা, কাজের আলটিমেটলি একক, এটাও কিন্তু পরীক্ষায় আসে। এটা তখন আমি একদম এটা কাজকে ভাঙ্গায়া কিভাবে আমরা ml² T−2 পাই, এটা আমি বিগত ক্লাসগুলোতে দেখাই দিয়েছি। যারা ক্লাস করো নাই তারা অবশ্যই ক্লাসগুলো করে নিবা। ওকে আচ্ছা, এই তো সবাই পারছো যে ভাইয়া বি নাম্বার, আর জোস, ধন্যবাদ। তো চলেন তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে দেখো এই যে একক কনভার্সন, খুবই গুরুত্বপূর্ণ একটা স্লাইড এটা। তো দেখো এখান থেকে আমাদের এটা কোথায় আসছিল ভাইয়া, দিনাজপুর বোর্ড 23-এ আসছিল। কোথায় আসছিল ভাইয়া, দিনাজপুর বোর্ড 23-এ। একটু খেয়াল করে দেখি যে ভাইয়া ক্ষমতার একক ওয়াট ও অশ্ব ক্ষমতার মধ্যে সম্পর্ক কি। দেখো আমাদের ক্ষমতার, দেখো একটা আমি কিন্তু একদম শুরুর ক্লাসেই বলছিলাম যে ভাই একক এবং মাত্রার মধ্যে কোনটা ফিক্স থাকে, আমাদের মাত্রা, কিন্তু আমাদের এককটা বিভিন্ন কন্ডিশন ভেদে চেঞ্জ হয়। যেমন আমাদের ক্ষমতার একক কি ভাই, ক্ষমতার একক একটা আছে ওয়াট, সেটাকে আমরা বড় হাতের ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। ক্ষমতার একক আরো আছে হর্স পাওয়ার, সেটাকে আমরা এইচপি দ্বারা প্রকাশ করি। ক্ষমতার একক আরো আছে, সেটাকে আমরা কি বল দ্বারা প্রকাশ করি, যে ভাইয়া ফুট এফটি এলবি, পাউন্ডাল পার সেকেন্ড, ঠিক আছে। সো এই কয়েকটা সম্পর্ক দেখো আমরা এখান থেকে আমরা সবাই জানি যে ভাইয়া 1 হর্স পাওয়ার সমান আমাদের কত, 1 হর্স পাওয়ার সমান কত, 746 ওয়াট, 746 ওয়াট, এটা আমরা সবাই জানি, তাই না। তো দেখো এটা আমাদের পরীক্ষায় কিন্তু কোন নাম্বার অপশনে আছে, 1 হর্স পাওয়ার সমান 746, এই তো ডি নাম্বারটা, অর্থাৎ ঘ নাম্বারটা কিন্তু ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। তোমরা অলরেডি অ্যান্সার করে ফেলেছো, অনেকে অলরেডি অ্যান্সার করে ফেলেছো। এটা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ এটা আমাদের সিকিউ এমসিকিউ দুইটার ক্ষেত্রেই কাজে লাগবে। তো আমরা নরমালি যখন আমরা সবকিছু এসআই এককে কনভার্ট করে আমরা যখন ক্ষমতা নির্ণয় করবো, তখন কিন্তু সবার আগে আমার ওয়াট এককেই অ্যান্সারটা আসবে। যদি ওয়াট এককে, এখন যদি অপশনে দেখবা যে মাঝে সবসময় ওয়াট এককে থাকবে না, কিলোওয়াট এককে থাকবে বা হর্স পাওয়ার এককে থাকবে। তো যদি হর্স পাওয়ার এককে থাকে তাহলে তোমাকে 746 দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে তোমার ওয়াটটা হর্স পাওয়ারে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারছি। এখন দেখো শুধু কি আমাদের হর্স পাওয়ারের সাথেই সম্পর্ক, আর কোনো নাই? হ্যাঁ আরো আছে ভাইয়া, আরো আছে, সে একটু খেয়াল করেন, আরো আছে।
বেশ কয়েকটা একক তোমাকে মনে রাখতে হবে, বেশ কয়েকটা একক তোমাকে মনে রাখতে হবে। দেখো এখানে আমরা 1 হর্স পাওয়ার সমান সমান আরেকটা একক আছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা কি, যে ভাইয়া আমাদের 550 ফুট পাউন্ডাল এলবি পার সেকেন্ড, 550 ফুট পাউন্ডাল পার সেকেন্ড, 550 ফুট পাউন্ডাল পার সেকেন্ড। দেখেন এই যে এটাকে কি এফটি আমাদের হাইপেন এলবি স্ল্যাশ সেকেন্ড, এটাকে বলা হয় ফুট পাউন্ডাল পার সেকেন্ড। এটা একটু সবাই নোট করে রাখবা, ঠিক আছে? নোট করার দরকার নেই, কারণ আমি দাগানো স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব। ওকে, তো দেখো এটা কি 1 হর্স পাওয়ার সমান সমান কত, 550 ফুট পাউন্ডাল পার সেকেন্ড, মনে রাখতে হবে। আবার 1 ওয়াট, 1 ওয়াট একক কনভার্সন, যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আমি নোট করে দেই। এটা হচ্ছে 621 লুমেন, লুমেন। সো ওয়াটের সাথে লুমেনেরও একটা সম্পর্ক আছে। সো এই তিনটা জিনিস তোমাকে মুখস্থ রাখতে হবে, পরীক্ষায় যে কোনো একটা আসে, ঠিক আছে? এইটা বিশেষ করে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, জগন্নাথে আসছিল। এইচএসসির পরে এডমিশন টেস্টে লুমেনের সাথে ওয়াটের সম্পর্কটা বেশি আসে, আর এইচএসসিতে তোমার এটাও বেশি আসে। আলটিমেটলি হর্স পাওয়ারের সাথে ওয়াটের সম্পর্ক 746, সেটা আবার এডমিশন টেস্টেও আছে, ঠিক আছে? সবাই বুঝতে পারছি রে? সবাই বুঝতে পারছি ভাইয়া? এটা সবাই বুঝতে পারছি? সবাই একটু বলেন তো দেখি বুঝতে পারছি কিনা? সবাই কি বুঝতে পারছি ভাইয়া? সবাই কি বুঝতে পারছি? এই কয়েকটা ইনফরমেশন অবশ্যই অবশ্যই কি করতে হবে, এগুলা মুখস্থ করে রাখতে হবে। ডিরেক্ট এমসিকিউতে আসে, আবার ম্যাথমেটিক্স, ম্যাথ সমাধান ক্ষেত্রেও কাজে লাগবে, একক কনভার্ট করতে, একক কনভার্টেশনের ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রেও আমাকে কাজে লাগবে। ওকে, সো চলেন তাহলে নেক্সটে যাবো আমরা। নেক্সটে দেখো তো কি বলছে, যে কুয়া, কুয়া নিয়ে তোমাদের অনেক ঝামেলা, তাই না? কুয়া নিয়ে তোমাদের অনেক প্রবলেম, অনেক ভয়। দেখো ভাইয়া খুব সুন্দর মতো কুয়ার ম্যাথ তোমাকে সমাধান করাই দিব। দেখো কুয়া আমরা সিকিউতে যখন সিকিউ ক্লাস নিব, কুয়ার একদম নারী নক্ষত্র বের করে ফেলবো, বাট এমসিকিউতে কুয়া থেকে ম্যাথ আসলে বেশি একটা পেছায় না। তোমাকে সর্বোচ্চ বলবে যে ভাই পানিপূর্ণ কুয়া সম্পূর্ণ খালি করছে, অথবা পানিপূর্ণ কুয়া অর্ধপূর্ণ খালি করছে। এটা হচ্ছে এমসিকিউ সর্বোচ্চ দৌড়, এমসিকিউ এর থেকে বেশি পেছায় না। ওকে, সো দেখেন আমাদের এই প্রশ্নটা কি বলা আছে, যে ভাই একটা কুয়ার গভীরতা, একটা কুয়া, তার মানে দেখো ধরো আমি এটাকে একটা কুয়া বানাই নিলাম, এটা হচ্ছে আমার একটা কুয়া। এই পুরো গভীরতাটা, তার মানে এইচ এর মানটা, প্রকৃত এইচ এর মানটা কত, 10 মিটার দেওয়া আছে। ওকে, বুঝলাম। তারপর দেখো এর ব্যাস, ব্যাস নাকি ব্যাসার্ধ, ভালো মতো খেয়াল রাখতে হবে, ব্যাস নাকি ব্যাসার্ধ। তো এটা কিন্তু ব্যাসের মান দেওয়া আছে, কি ভাইয়া, ব্যাসের মান দেওয়া আছে, কি ভাইয়া, ব্যাসের মান। ওকে, ব্যাসের মান 6, তাহলে এখানে ব্যাসার্ধের মান কত হবে, 3 মিটার। সো পরীক্ষার প্রশ্নে সবসময় এখানে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাস কথাটা বলা থাকে। তো তোমরা ধাপ করে আর এর মান 6 বসাবা না, ব্যাসের অর্ধেকটাই কিন্তু ব্যাসার্ধ, ঠিক আছে? এটাকে 2 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে দেখো একটা পাম্পের সাহায্যে কুয়াতে গিয়ে আমাদের 20 মিনিটে, তার মানে আমাদের টি এর মান কত দেওয়া আছে, 20 মিনিট, বাট আমরা টি এর মান অলওয়েজ কি দেয়, সেকেন্ডে নেই, তার মানে 20 এর সাথে 60 গুণ করে দিতে হবে, তাহলে সেকেন্ডে চলে আসবে এসে এককে। তাহলে দেখো এই যে এখানে দেখো সম্পূর্ণ পানি শূন্য করতে, তার মানে পানি পূর্ণ ছিল, তার মানে একদম টইটুমুর পানি ছিল, এটাকে আমরা একদম সম্পূর্ণ খালি করছি। তাহলে এটা হচ্ছে প্রথম অবস্থা, একদম পুরোটাই পূর্ণ ছিল, তারপরে আমি কি করছি ভাই, সম্পূর্ণটা খালি করে ফেলছি, এখন আর কোনো পানি নাই। তাহলে দেখো এইখানে যদি আমি বলি যে ভাইয়া এখন আমাকে কুয়ার ম্যাথে কি গড় সরণ বা ভার কেন্দ্রের সরণ বের করতে হবে, তাহলে দেখো আলটিমেটলি এই ম্যাথটা তোমরা গড় সরণ দিয়েও করতে পারবা, ভার কেন্দ্রের সরণ দিয়েও করতে পারবা। সো ভার কেন্দ্রের সরণের থেকে কুয়ার ম্যাথ অলওয়েজ চেষ্টা করবা গড় সরণ দিয়ে করার জন্য। সো এই কনসেপ্টটা শিখাই, চলো একটু ভালো মতো দেখো, এটা সিকিউতেও কাজে লাগবে, ভালো মতো দেখো ভাইয়া সিকিউতে। সো আমি বললাম কি ভার কেন্দ্রের সরণ দিয়েও করা যাবে, অথবা গড় সরণ দিয়েও করা যাবে। সো সব থেকে সহজ কোনটা, সব থেকে সহজ হচ্ছে গড় সরণ। সো আমি তোমাকে গড় সরণটাই শিখাবো। সো গড় মানে কি, কোন একটা সংখ্যার গড় মানে কি, যেই আলটিমেটলি আমাদের ধরো যে কোনো কিছু দুইটা সংখ্যার গড় বের করতে চাই, তাহলে দুইটা সংখ্যা যোগ করে আলটিমেটলি আমাদের ওই যে 2 দ্বারা ভাগ করে দিতে হবে, তাই না? সো আমাদের গড় সরণ দেখো এখানে দুইটা অবস্থা অলওয়েজ থাকবে, যে ভাই আমাদের পানি প্রথম অবস্থা, যখন আমরা দ্বিতীয় অবস্থায়, যে ভাই শেষ মানে পানি শেষ করার পরে যে কন্ডিশনটা থাকবে। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের H1। এখন H1 এর ক্ষেত্রে গভীরতা কি আছে, গভীরতা কিন্তু নাই, দেখো একদম পানি টইটুমুর অবস্থায় আছে, গভীরতা পানির একদম আমাদের কোনো গভীরতা নাই, তাহলে H1 এর মান 0। বাট H2 এর বেলায় দেখো একদম সম্পূর্ণ খালি করে ফেলছি, তাহলে এইখানে H2 এর বেলায় কি হবে, H পরিমাণ ফাঁকা আছে, আর এখানে তো কোনো ফাঁকাই নাই ভাই, একদম পানিপূর্ণ, এই জন্য H1 এর মান কত, 0। আর এখানে H2 পরবর্তীতে ফাঁকা করে ফেলছি, তাহলে H2 এর মান কত, H। তাহলে গড় সরণ কিভাবে বের করবো, H বারের মান, তার মানে এই যে দুইটাকে যোগ করে দিব, ডিভাইডেড বাই 2 করে দিব। তাহলে দেখো আমাদের H1 এর মান কত ভাই, 0, H2 এর মান হচ্ছে H ডিভাইডেড বাই 2, তাহলে এখানে H বার ইকুয়াল টু H বাই 2। সো এই জিনিসটা তোমরা যদি একটু কষ্ট করে মুখস্থ রাখতে পারো তাহলে ভালো, যে ভাই অলওয়েজ কিন্তু এটা ফিক্সড, পানিপূর্ণ কুয়া সম্পূর্ণ খালি করতে আমাদের গড় সরণ বা আলটিমেটলি তোমরা হচ্ছে ভার কেন্দ্রের সরণ কত হয়, H বাই 2। সো এটা ফিক্সড পানিপূর্ণ। আমি একটু নোট করে দিই, দেখো পানিপূর্ণ কুয়া, পানিপূর্ণ কুয়া, পানিপূর্ণ কুয়া, পানিপূর্ণ কুয়া, পানিপূর্ণ কুয়া সম্পূর্ণ যদি খালি করি আমরা, সম্পূর্ণ খালি,
সম্পূর্ণ যদি খালি করি তাহলে আমাদের এইচ বার ইকুয়াল টু এইচ বাই টু। তুমি যদি মুখস্থ রাখতে পারো তাহলে তোমার পরীক্ষার প্রশ্ন সমাধান করতে সময় কম লাগবে, ঠিক আছে? এটা আমরা সবাই, আমি যখন একাডেমিক স্টুডেন্ট ছিলাম, এডমিশন স্টুডেন্ট ছিলাম, তখন আমরাও মুখস্থ করছি ভাই এটা, ঠিক আছে? যে পানিপূর্ণ কুয়া সম্পূর্ণ খালি করতে কি করতে হবে, এইচ বার ইকুয়াল টু এইচ বাই টু। কেমনে এটা আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করছি, বাট মুখস্থ রাখতে গেলে তোমার এই যে এইটা করতে তো অন্তত 10-15 সেকেন্ড 20 সেকেন্ড লাগবে, তাহলে এই সময়টা তোমার বেঁচে যাবে। ওকে, আচ্ছা, সো এটা তো আমরা ক্লিয়ারলি বুঝলাম। এখন চলো পাম্পের ক্ষমতা বের করতে বলছে, তাহলে ক্ষমতা নির্ণয় সূত্র কি? পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউ বাই টি যেহেতু দেখো আলটিমেটলি আমাদের এখানে ডিরেক্ট আমরা ডাব্লিউ বাই টি না দেখে এম জি এইচ ডিভাইডেড বাই টি, ঠিক আছে? সো এখন এম এর মান কত ভাই? এম এর মান দেখো কোথাও দেওয়া নাই এখানে। এইগুলার ম্যাথমেটিক্স কিন্তু আলটিমেটলি এমসিকিউ যখন আসে, এমসিকিউ তে খুব কম আসে কুয়ার ম্যাথ, কারণ এটা একদম সিকিউ তে বেশি আসে, এটা একটু বড় ক্যালকুলেশন, সময় লাগে বেশি। দেখো এম এর মান আবার দেওয়া নাই, তাহলে দেখো এম এর মান এক্সট্রা ভাবে বের করতে হবে। আমরা কি জানি যে ভাইয়া এম ইকুয়াল টু রো ভি, এম ইকুয়াল টু রো ভি। এই রোটা কি? পানির ঘনত্ব। পানির ঘনত্ব সবাই জানি আমরা 1000, পানির ঘনত্ব জানি সবাই আমরা 1000 10 কিউব। আর ভি, ভিটা কি? এটা একটা সিলিন্ডার আকৃতি না ভাই? সিলিন্ডারের আয়তন নির্ণয় সূত্র কি? যে ভাইয়া পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার এইচ বা এল, পাই আর স্কয়ার এইচ বা এল। এই যে এই এইচটা কিন্তু ভাই প্রকৃত এইচ, ওখানে কিন্তু ভারকেন্দ্রের সরণ না, আর এইটা কিন্তু ভাই ভারকেন্দ্রের সরণ, ঠিক আছে? তাহলে দেখো আলটিমেটলি এম, এম কে যখন এম কে, তাহলে আমরা কি করব ভাই? এমটাকে ভাঙাও, যে ভাইয়া 10 কিউব মানে রো, রো এর মান বসাই দিলাম, তারপরে হচ্ছে পাই আর স্কয়ার, আর এর মান কত? এই যে 6 বসাবো না কিন্তু, আর মানে ব্যাসার্ধ, তার মানে 3 বসাবো, পাই ইনটু 3 স্কয়ার প্লাস এইচ। এইচ এর মান কত? এই যে 10 মিটার, এখানে কিন্তু প্রকৃত এইচ, এই এইচটা কিন্তু প্রকৃত এইচ, তাহলে 10 বসাবো। তাহলে দেখো ইনটু অবস্থায় আমাদের এইচ বার, এইচ বার কত হবে ভাই? এইচ বাই 2, তার মানে 10 ডিভাইডেড বাই 2, 10 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই আমাদের কত? টি, টির মান কত ভাই? কত মিনিট? আমাদের 20 মিনিট, তাহলে 20 ইনটু 60 সেকেন্ডে, সেকেন্ডে কনভার্ট করতে হবে। এখন এটাকে ক্যালকুলেশন করলে তোমার যেই মানটা আসবে সেটা অবশ্যই অবশ্যই ওয়াট, এসআই এককে আসবে ওয়াট। বাট অপশনে দেখো আবার ঝামেলা করে রাখছে যে ভাই সবগুলাই হর্স পাওয়ার, হর্স পাওয়ার, হর্স পাওয়ার। তাহলে তোমাকে কি করতে হবে? এখন তোমাকে এই ওয়াটটাকে 746 দ্বারা ভাগ করতে হবে। 746 দ্বারা ভাগ করলে তোমার একদম রাইট অ্যান্সার হর্স পাওয়ারে চলে আসবে। তো সবাই একটু উত্তরটা করেন দেখি, সবাই একটু ক্যালকুলেটর চেপে উত্তর করেন, সবাই একটু ক্যালকুলেটর চেপে উত্তর করেন দেখি কত আসবে ভাই। সবাই একটু ক্যালকুলেটর চেপে উত্তর করার ট্রাই করেন, সবাই একটু ক্যালকুলেটর চাপেন, দেখেন যে 15 পয়েন্ট সামথিং চলে আসবে, অর্থাৎ ক নাম্বারটাই আমাদের অ্যান্সার হবে। সবাই বুঝছো? এটা কিন্তু একটু বড়, এটা একটু বড়, এটা মূলত সিকিউতে আসে, কুয়া অলওয়েজ সিকিউতে আসে, এমসিকিউতে একটু লেস ইম্পর্টেন্ট, এমসিকিউতে লেস ইম্পর্টেন্ট। কোথায়? এমসিকিউতে লেস ইম্পর্টেন্ট, এমসিকিউতে। বাট আমাদের সিকিউতে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অলওয়েজ সিকিউতে বেশি আসে, এমসিকিউতে কম আসে, কারণ এটা দেখো অনেক বড়, ক্যালকুলেশন করতে সময় লাগে। সবাই বলো তো দেখি ভাইয়ারা বুঝতে পারছো? সবাই বলো তো দেখি ভাইয়ারা বুঝতে পারছো? সবাই বলেন যে ভাইয়া বুঝতে পারছি। সবাই একটু বলেন দেখি, সবাই একটু বলেন বুঝতে পারছেন কিনা। ওকে, এই তো এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার, আর জোর, সবাই পারছো। তো চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে দেখো, ধৈর্য ধরে থাকো, আর বেশিক্ষণ লাগবে না, সর্বোচ্চ আমরা 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। লাস্ট পার্টের দিকে চলে আসছি, কেউ ক্লাস থেকে যাবা না কিন্তু, ওকে? তো দেখেন ক্রেন, দেখো ক্রেন, 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 একটু আগে আমি ভাইয়া চিল্লাই চিল্লাই বলে দিচ্ছি যে ভাই ক্রেন যদি কোনো প্রশ্নে থাকে তাহলে আমাদের কি স্পেশাল ভাবে ক্ষমতা বের করতে বললে হয় আমরা এফভি অথবা এমজিভি সূত্রটা ইউজ করতে হবে। তাহলে দেখি আমরা প্রশ্নটা পড়ি, তারপরে বোঝা যাবে যে ভাইয়া এটা কোন সূত্র ইউজ করতে হবে। তাহলে ক্রেনের সাহায্যে 500 কেজি ভরের বস্তুকে 0.20 ms ইনভার্স 1 সমদূরতিতে টেনে তোলা হলে এর ক্ষমতা কত? তাহলে ভাই ক্রেন যেহেতু আছে, তাহলে আমি একটু আগে তোমাকে নোট করে দিছি যে ভাই ক্ষমতা P ইকুয়াল টু হয় তুমি এফভি অথবা এমজিভি দ্বারা করবে। এখন কখন কোন সূত্র হবে এটা প্রশ্নই বলে দিবে। যদি ভরের মান থাকে তাহলে এফভি, আর ওজনের মান আমাদের ভরের মান থাকে তাহলে এমজিভি। তাহলে ভাই এখানে তো ভর দেওয়া আছে, তাহলে এমজিভি দ্বারা করতে হবে। তার মানে 500 কেজি, জি এর মান 9.8, ভি এর মান কত ভাই? 0.2, জাস্ট গুণ করে দাও, অ্যান্সার চলে আসবে। আর এটা দেখো গুণ করলে আমাদের এসে এককে আসবে, ওয়াট এককে আসবে। সো আমাদের অপশনে ঝামেলা করে নাই, এটা সবগুলো ওয়াট এককে আছে। সবাই একটু উত্তর দাও দেখি ভাই, সবাই একটু উত্তর দাও, কত হবে আমাদের? সবাই একটু উত্তর দাও, সবাই একটু উত্তর দাও দেখি ভাইয়া, কত হবে? সবাই দ্রুত দ্রুত, সবাই দ্রুত একটু উত্তর করেন আমাকে, সবাই দ্রুত একটু উত্তর করেন, সবাই দ্রুত একটু উত্তর করেন, দ্রুত দ্রুত দেখি সবার আগে কে পারো, সবার আগে কে পারো দেখি আমি। এই তো পেরে গেছো, ওকে। সো আলটিমেটলি আমাদের কত হবে? ক নাম্বারটা কিন্তু রাইট অ্যান্সার। আমাদের কত? 980 ওয়াট। আমাদের কত হবে ভাইয়া? 980 ওয়াট কিন্তু হবে, ওকে। সো দেখো জাস্ট সিম্পল, আমি টেকনিকটা কি তোমাকে দেখাই দিলাম। আমি কি করলাম? টেকনিকটা কি ভাই, তোমাকে যদি প্রশ্নের মধ্যে বলে যে ভাই ক্রেন, ক্রেন কথাটা যদি থাকে তাহলে তোমার পি ইকুয়াল টু আমরা ডাব্লিউ ডিভাইডেড বাই টি অথবা এমজি এইচ ডিভাইডেড বাই টি অথবা
mgh cos থিটা ডিভাইডেড বাই টি, এগুলো সব ভুলে যাবা। ধরো এগুলো কোনো সূত্র নাই, ক্রেন থাকলে দুইটা সূত্র, mgv অথবা আমাদের fv, এই দুইটা দ্বারাই নরমালি সব সময় বেশি সমাধান হয়, কারণ ক্রেন থাকলে ক্রেনের বেগ অবশ্যই থাকে। এখন বেগ যেহেতু আছে তার মানে এই যে বেগের এই যে ভি, এখানেও আছে ভি, আর কোনো সূত্রে ভি নাই। সো নরমালি আমরা এই জন্য এটা শর্টকাট আকারে মুখস্থ করে রাখতে পারবো। নরমালি কি এই জন্যই আমরা কি করতে পারবো ভাই, শর্টকাট আকারে মুখস্থ করে রাখতে পারবো। ক্রেন থাকলেই হয় এফভি না হয় এমজিভি, যদি বল থাকে তাহলে এফভি, আর বল না থাকে ভর থাকলে এমজিভি। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। সো চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাবো ভাইয়া। পরবর্তীতে দেখেন, পরবর্তী এটাই আজকের ক্লাসের আমাদের লাস্ট প্রশ্ন। এটাও কিন্তু ওই যে কুয়ার ম্যাথ, আলটিমেটলি একটু বড়। সো সবাই একটু চেষ্টা করেন, চেষ্টা করেন। দেখেন দেখেন এটা কিন্তু একটু অন্য কনসেপ্ট, একটু আগেই যে ম্যাথটা আমরা সমাধান করলাম এটা থেকে একটু আলাদা কনসেপ্টের ম্যাথ। তাহলে দেখো এটা কি বলছে যে ভাই আমাদের 85% দক্ষতা সম্পন্ন, 85% দক্ষতা সম্পন্ন আমাদের 2.5 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর চালিত পাম্প দ্বারা একটি কূপ হতে 6.30 মিটার উচ্চতায় পানি পাঠানো হচ্ছে। ঠিক আছে, এত উচ্চতায় আমাকে পানি সেচ দিয়ে পাঠাই দিচ্ছে। ওকে, এখন প্রতি মিনিটে, প্রতি মিনিট মানে কি 1 মিনিট, তার মানে 60 সেকেন্ড। প্রশ্নের ভাষা বুঝতে হবে। প্রতি মিনিটে আমাদের মোটরটি কত কিলোগ্রাম মানে কত কেজি, ওকে ঠিক আছে, একক কনভার্ট করতে বলে নাই, কেজি কে এসা এককে আছে, পানি উঠাতে পারবে। তার মানে এম এর মান তোমাকে কিন্তু বের করতে বলছে ভাই, এম এর মান। তাহলে দেখো আমরা ক্ষমতা নির্ণয়ের সূত্র নরমালি কি জানি, এম জে। এই পানি উঠাতে মানে কি ভাই, ওই যে পানি উঠাইতে কি যে কোন একটা সার্টেন একটা উচ্চতায় কোনো বস্তুকে যখন আমরা উঠাবো তখন অবশ্যই সঞ্চিত অবস্থায় বিভব শক্তি থাকবে। তার মানে তখন এই যে পি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি, ডাব্লিউ মানে কি কৃত কাজ, কাজ মানে কি বিভব শক্তি, মানে উচ্চতায় তুলছে। এই জন্য আমরা কি নিলাম যে ভাই পি ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড বাই টি। অনেকেই আমরা বুঝতে পারি না কেন ভাই এই সূত্র নিলাম, বুঝা গেছে কেন এই সূত্র নিছি? ওকে ঠিক আছে। এখন এইখান থেকে এম এর মানটা বের করতে বলছে, তাহলে এম ইকুয়াল টু আমরা কি বলতে পারবো যে ভাইয়া পিটি ডিভাইডেড বাই জি এইচ। এখানে দেখো এইখানে এইচ, এই এইচটা কি প্রকৃত এইচ নাকি ভারকেন্দ্রের সরণ? একটু মাথা খাটায় বলো দেখি, দেখে আমি কমেন্ট সেকশনে একটু চেক করব যে ভাই এই এইচটা কি প্রকৃত এইচ নাকি ভারকেন্দ্রের সরণ। তোমাকে প্রশ্ন দেখে প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ে আমাকে বলো যে ভাই এটা প্রকৃত এইচ বসাবো নাকি ভারকেন্দ্রের সরণ, কোনটা? এটা প্রকৃত এইচ বসাবো নাকি ভারকেন্দ্রের সরণ বসাবো, বলো তো দেখি। এটা প্রকৃত এইচ নাকি ভারকেন্দ্রের সরণ? দেখো এইখানে কিন্তু ভাই কোনো পানি সেইচা কুয়া খালি করে নেই, 1/3 খালি করে নেই, অর্ধেক খালি করে নেই, সম্পূর্ণ খালি নেই, কিচ্ছু খালি করে নেই। এইটা কিন্তু আমাদের ভাই এই কন্ডিশনে কিন্তু এটা প্রকৃত এইচ, এটা কিন্তু প্রকৃত, মানে প্রশ্নে যেটা আছে সেটাই মান বসাবো। সো কখন এইচটা প্রকৃত হবে, কখন এইচটা আমাদের ভারকেন্দ্রের সরণ বা গড় সরণ হবে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ভাই খেয়াল রাখতে হবে। তাহলে দেখো এখন এই পিটা কি, পিটা হচ্ছে আমাদের ক্ষমতা, বাট এইখানে দেখো আমাদের সবগুলো কত কিলোগ্রাম, কিলোগ্রাম এককে তোমাকে একক কনভার্ট খেয়াল রাখতে হবে। বাট এইখানে আবার দেখো কিলোওয়াট আছে, তাহলে অবশ্যই তোমাকে এটা কি করতে হবে, ক্ষমতাটা, ক্ষমতাটা পির মানটা 2.5 কিলোওয়াট থেকে ওয়াটে যাবো কিভাবে, 1000 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা ওয়াটে চলে গেলাম। বাট এখন এই ক্ষমতাটার কত পার্সেন্ট, দেখো দক্ষতা আলটিমেটলি দেওয়া আছে কত, কাজ করবে কতটুকু, 75%। তার মানে একদম ডিরেক্ট পির মানটা বের করতে গেলে কি হবে ভাই, তাহলে এটাকে দশমিক তুলে দাও, একটা শূন্য কেটে দাও, তার মানে 25 আমাদের হচ্ছে 00 এত, এর কত পার্সেন্ট কাজ করবে, দক্ষতাটা কত 75%। তাহলে দেখো এটা এখন পি এর মানটা বের হয়ে যাবে, তাহলে 2500 ইনটু পার্সেন্টেজকে ভাঙাও 85 ডিভাইডেড বাই 100। সো এটাকে ক্যালকুলেশন করো, তাহলে পি এর মান চলে আসবে। ঠিক আছে, এখন তারপরে তুমি এখানে ওই যে পি এর মানটা বসাবা, যত আসবে তত, তারপরে টি, টি এর মান কত প্রতি মিনিটে মানে 60 সেকেন্ড, 60 বসাই দিবা, ডিভাইডেড বাই আমাদের জি, জি এর মান কত ভাইয়া 9.8, আর এইচ এর মান কত ভাই, আমাদের কত মিটার উচ্চতায় তুলতেছে, আমাদের 6.3 মিটার উচ্চতায় তুলছে। সো এখন যা আসবে সেটাই মূলত আমাদের অ্যান্সার। ঠিক আছে, এত কেজি, জাস্ট কেজি, কিলোগ্রাম এককে অবশ্যই আসবে। কিলোগ্রাম যেহেতু বলছে এই জন্য আমরা কিন্তু কিলোওয়াটটাকে আমরা কি করছি, ওয়াটে আনছি। আর যদি এখানে তোমাকে বলতো যে ভাই কত আমাদের হচ্ছে কিলোগ্রাম না থেকে আলটিমেটলি যদি গ্রাম থাকতো তখন কিন্তু আমরা কিন্তু এখানে কি কনভার্ট করে ফেলতাম। সো সবাই একটু উত্তর করো দেখি ভাইয়া, সবাই একটু উত্তর করো। হ্যাঁ এই তো সুমনা অ্যান্সার করছিল যে ভাই প্রকৃত, স্নেহা অ্যান্সার করছিল প্রকৃত, জোস জোস, ধন্যবাদ। তার মানে তোমাকে প্রশ্ন বুঝতে হবে, কুয়া মানেই যে ভাই ভারকেন্দ্রের সরণ, বিষয়টা কিন্তু এমন না। অনেকে আমরা এইভাবে মুখস্থ করি যে ভাই কুয়া মানেই ভারকেন্দ্রের সরণ, কুয়া মানেই ভারকেন্দ্রের সরণ, বিষয়টা কিন্তু মোটেও এমন না। বুঝতে পারছেন, বিষয়টা কিন্তু মোটেও এমন না। তো সবাই একটু উত্তর করেন দেখি, উত্তরটা কত হবে, উত্তরটা হবে 2065। তার মানে আমাদের আলটিমেটলি খ নাম্বারটা রাইট অ্যান্সার। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন করবা। এই তো সবার আগে কে পারছো, হিমেল পারছো, তারপরে সুমনা পারছো, আরে জোস। সো আলহামদুলিল্লাহ, তো স্নেহা পারছো। ওকে, সো আমরা কিন্তু দেখো আমরা কিন্তু খুব সুন্দর মতো কাজ শক্তি ক্ষমতা শেষ। দেখো আমাদের কি কি অধ্যায় শেষ হলো, আমি একটু যদি তোমাকে বলি, আমাদের এমসিকিউ এ ফিজিক্সে, এমসিকিউ এ ভাইয়া ফিজিক্সে কি কি অধ্যায় শেষ হয়েছে, ফিজিক্সে কি কি অধ্যায় শেষ হয়েছে, আমাদের 1 নাম্বার ভেক্টর অধ্যায় শেষ,
ভেক্টর অধ্যায় শেষ। 2 নাম্বার কাজ শক্তি ক্ষমতা শেষ। দেখবা যে এরকম করে দেখতে দেখতেই শেষ হয়ে যাবে সবকিছু। কাজ শক্তি ক্ষমতা, কাজ শক্তি ক্ষমতা শেষ। ভেক্টরের ক্লাস নিছি 2টা, কাজ শক্তি ক্ষমতার ক্লাস নিছি 3টা। ঠিক আছে, এখন আমরা আপকামিং 3 নাম্বার চ্যাপ্টার শুরু করব হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। কি করব? নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যা আমরা নেক্সট ক্লাস যেদিন ফিজিক্স আছে আমরা সেদিন শুরু করব নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যা শুরু করব। নিউটনিয়ান বলবিদ্যার মোটামুটি হচ্ছে 2টা থেকে 3টা ক্লাস নিব আমি। ঠিক আছে, মোটামুটি 2টা থেকে 3টা ক্লাস নিব, কারণ এটা অনেক বড় একটা অধ্যায়। এই অধ্যায় থেকে সবসময় বেশি প্রশ্ন আসে। সো আলটিমেটলি দেখো আমরা কিন্তু দেখতে দেখতে আমরা 2টা অধ্যায় শেষ করে ফেললাম। তো তোমাদের পরীক্ষার আগে ইনশাআল্লাহ আমরা এমন ভাবে তোমাদেরকে পড়াচ্ছি যেগুলো গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেখান থেকে সিকিউ আসে, যেখান থেকে সিকিউ ডাবল আসে, যেখান থেকে এমসিকিউ 100% আসে, সেই অধ্যায়গুলো কিন্তু আগে কমপ্লিট করাই দিব। আর তুলনামূলক একটু লেস ইম্পর্টেন্ট অধ্যায়গুলো সবার লাস্টে করব, সেখানে আমরা ওয়ান শট ক্লাস, এক ক্লাসে ওই অধ্যায়গুলো একটা করে শেষ করে ফেলবো। বুঝা গেছে? সো ভাইয়াদের প্রতি বিশ্বাস রাখো, এডুকেশনের প্রতি বিশ্বাস রাখো, ইনশাআল্লাহ আমরা তোমাদের নিজ দায়িত্বে সম্পূর্ণটাই খুব সুন্দর মতো শেষ করাই দিব। ওকে, সো এখন একটু বলো দেখি ক্লাসটা কেমন লাগলো ভাইয়া। হিমেল ভাইয়া একটা রিকোয়েস্ট ছিল যে চ্যাপ্টার ক্লাস নেবেন, এটা দিলে দিন একটু রুটিনে। আচ্ছা, ওকে, সো আমি তো ক্লাসেই বলে দিই। আচ্ছা, রুটিনেও বলে দিব না, সমস্যা নাই, আমি তো ক্লাসেও বলে দিলাম। দেখো এই যে ক্লাসে বলে দিলাম নেক্সট ক্লাস নিউট্রিয়েন্ট বলবিদ্যা হবে। আচ্ছা, রুটিনেও অ্যাড করে দিব। এখন তোমরা বলো যে ভাইয়া ক্লাসটা কেমন লেগেছে সবার, ক্লাসটা আপনাদের কেমন লাগছে, আমাদের ওভারঅল সকল টিচারের ক্লাস কেমন লাগতেছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। আগে আমার কথা বলো যে মুন্না ভাইয়ের ক্লাস তোমাদের কাছে কেমন, এবং ওভারঅল এডুকেশনে তোমরা তো অনেকেই নতুন, আমাদের সঙ্গে নতুন। আমরা মূলত এডমিশন টেস্ট নিয়ে সবসময় কাজ করি। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য এডুকেশন কিন্তু একটা বেস্ট একটা প্ল্যাটফর্ম। সো আমরা কিন্তু এইচএসসি তে আলটিমেটলি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতেই মনে করো সিলেবাসটা কমপ্লিট করাই দিচ্ছি। সো তোমাদের ক্লাস কেমন লাগতেছে, এডুকেশনের টিচার প্যানেলের ক্লাস কেমন লাগতেছে, সবাই একটু বলো দেখি ভাইয়ারা। সবাই একটু বলো যে ক্লাস আপনাদের কেমন লাগতেছে, ক্লাস কি 100% বুঝতে পারতেছেন? অনেকেই আমাদের সঙ্গে নতুন, হ্যাঁ, আগে হয়তো পরিচয় ছিল না, অনেকেই নতুন এইচএসসি সেক্টরে, আলটিমেটলি অনেকেই আমাদের সঙ্গে নতুন। সো সবাই একটু বলো। কিন্তু তোমরা ইমিডিয়েট সিনিয়র বড় ভাইয়া আপুদের যদি জিজ্ঞাসা করো এডুকেশনের কথা, তাহলে চিনতে পারবে, যারা এডমিশন টেস্ট রিসেন্ট দিয়েছে বা আগে দিয়েছে। ঠিক আছে, সো আমরা কিন্তু এইখানে পুরো সকল টিচার প্যানেল কিন্তু এডমিশন স্পেশালিস্ট একদম বলা চলে। আমরা অফলাইন অনলাইন অনেক বাংলাদেশের স্বনামধন্য আমাদের সেরা সেরা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আমরা অফলাইনে পড়াই। তার পাশাপাশি আমরা কিন্তু অনলাইনে একদম ফিক্সড ভাবে আমাদের সকল ধরনের কোর্স চলমান থাকে এডুকেশনে। ঠিক আছে, সো তোমরা আলটিমেটলি দেখা যাবে যে কোনো এক সময় তোমাদের সঙ্গে দেখা গেছে যে কোনো একটা ব্রাঞ্চে অফলাইনেও ক্লাসরুমে দেখা হয়ে যাবে। ওকে, কপাল ভালো থাকলে তোমাদের সঙ্গে দেখবা যে সামনাসামনি কোনো একদিন দেখা হয়ে গেছে, যখন আমাদের এইচএসসির পর এডমিশন সিজন চলে আসবে, কারণ আমরা ওভারঅল সারা বাংলাদেশ ক্লাস নেওয়া হয় অফলাইন গুলোতে। ওকে, ওকে, সো সেরা 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 আলহামদুলিল্লাহ আপনাদের আলটিমেটলি। হ্যাঁ, যাক, এতক্ষণ কষ্ট করে বা আমরা যে কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি তোমাদের এই ফিডব্যাকটার জন্য যে ভাই ভালো লাগতেছে, আমরা কনসেপ্ট ক্লিয়ার করতেছি এবং বুঝতেছি, এতটুকুই আমাদের আলটিমেটলি চাওয়া তোমাদের কাছ থেকে, যে ভাই তোমরা লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো ক্লাস করো। এবং আরো একটা চাওয়া আছে, সেটা তোমরা অনেক সময় তোমরা কি করো, ইগনোর করো। তোমরা খালি নিজেরাই লুকায় লুকায় ক্লাস করো, কিন্তু তোমরা সকল বন্ধুদের একটু মেনশন করো না, শেয়ার করো না। সো যত ধরনের তোমাদের বন্ধুদের মধ্যে ডিসকাশন গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে আমাদের ক্লাসগুলো দিয়ে দেবে, এই পোলাপাইন ক্লাস কর, পরীক্ষা চলে আসতেছে। সো তোমরা নিজে ক্লাস করার পাশাপাশি, নিজে এ প্লাস ইনশিওর করার পাশাপাশি তোমরা সকল বন্ধুদের একটু ক্লাসগুলো শেয়ার করে দিবা, সকল বন্ধুদের ক্লাসগুলোকে আলটিমেটলি মেনশন করে ডাকায় আনবা। ঠিক আছে, সো তাহলে আজকে এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আহ এ হৃদয়, তোর কি এই প্রশ্ন করার স্বভাব পায়? ঠিক আছে ভাই, এটা কিছু কথা হইলো? আমার দেখে কি মনে হয়, 3-4টা বাচ্চার বাপ নাকি? না ভাই, বিয়ে শাদী করি নাই, স্টিল ব্যাচেলার। সো আলটিমেটলি ইনশাআল্লাহ আল্লাহ যেদিন কপালে রাখছে সেদিন হয়ে যাবে, কারণ জন্ম মৃত্যু বিয়ে এগুলো সব ফিক্সড করা। ঠিক আছে, আলটিমেটলি যেদিন হুকুম আসবে সেদিন ইনশাআল্লাহ হচ্ছে করে ফেলবো। ওকে, আচ্ছা, সো হিমেল অনেক বড় একটা হচ্ছে লিখছে কমেন্ট, দেখি একটু। পুরাই অস্থির ক্লাস ভাই, সেরা লেভেল। ওকে, এতদিন। ওকে ওকে, ঠিক আছে, এডুকেশন প্ল্যাটফর্ম। ওকে, ঠিক আছে, ওকে, আর জোস, ঠিক আছে। সো তোমাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং সবার জন্য দোয়া। ভাই সবাই লাস্ট লাস্ট এই ফিনিশিংটা ভালো দাও। ধরো আগে কি করছো করছো, আগে বেশি পড়ছো বা আগে কম পড়ছো, ডাজেন্ট ফ্যাক্ট। ঠিক আছে, আলটিমেটলি আমি এমন ভাবেই ক্লাস নেই, বা আমরা সকল টিচার প্যানেল এমন ভাবেই ক্লাস নেই, তুমি আগে যতই ফাঁকিবাজি করো,
আমাদের ক্লাস কিন্তু মনোযোগ দিয়ে তুমি জাস্ট বসে থাকলে ক্লাস 100% বুঝে যাবা। কারণ আমরা সেই ধরনের রুট লেভেল থেকে বেসিক থেকে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিই, যাতে করে যাদের বেসিক একটু দুর্বল তারাও যাতে বুঝতে পারে ক্লাসগুলো, ঠিক আছে? সো আমরা কিন্তু সেভাবেই ক্লাস নিচ্ছি। বাট অন্যান্য প্ল্যাটফর্মের ক্লাস কি দেখবা যে ভাই ওয়ান শট একদম ধাপ ধাপ করে আইসা ডিরেক্ট সমাধান, এটা এটা থাকলে এটা, এটা থাকলে এটা, শেষ। কিন্তু আমরা ক্লাসগুলো একটু স্লো নেই, কারণ কি তোমরা যারা একটু দুর্বল আছো, আলটিমেটলি যাদের তোমাদের আলটিমেটলি ক্যাচ করতে অসুবিধা হয়, বা আলটিমেটলি তোমরা যারা একটু ফাঁকিবাজি করে আসছো, যাতে করে তোমরা এই শেষ সময়ে 100% কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো, একটা এইচএসসি তে ভালো রেজাল্ট করতে পারো, এবং তার পাশাপাশি এডমিশন টেস্টে যাতে তোমার একটা শক্ত স্ট্রং তোমার পয়েন্ট তৈরি হয়, একটা স্ট্রং ব্যাকআপ তৈরি হয়, বা স্ট্রং জোন তৈরি হয় তোমার এইচএসসি আলটিমেটলি এই সময়টাতে। বুঝতে পারছি? আচ্ছা, সো এ ভাই তোমরা এত কিছু বাদ দিয়ে ভাইয়ের বিয়ে শাদী নিয়ে লাগছো কেন ভাই? সো টপিক চেঞ্জ, টপিক চেঞ্জ। ঠিক আছে, তোমরা ছোট বাচ্চা কাচ্চা, ভালো মতো পড়াশোনা করো। এই বিয়ে শাদী এত দ্রুত মাথায় ঢোকা যাবে না, ওকে? আমিও এখনো ছোট বাচ্চা কাচ্চা, ঠিক আছে? এত বড় হয়ে যায় নাই যে এখন এখন এই মুহূর্তে বিয়ে শাদী করে ফেলতে হবে, ওকে? সো সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। কালকে ঠিক 8:30টার সময় তোমার কিন্তু সোহান ভাইয়ের কেমিস্ট্রি ক্লাস আছে। কালকে কয়টার সময়? 8:30-এ। 8:30-এ কিন্তু ভাইয়া কি কেমিস্ট্রি ক্লাস আছে, 8:30-এ কেমিস্ট্রি ক্লাস। কালকে কিন্তু কেমিস্ট্রি ক্লাস, সবাই উপস্থিত থাকবে কেমিস্ট্রি ক্লাসে, ওকে? সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।